ওকে, মানে আজকে হচ্ছে আমাদের রিমোটোলজির লাস্ট পার্ট। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভাস্কুলাইটিস টপিকস গুলা। ভাস্কুলাইটিস টপিকস থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্যাজেট ডিজিজ। তাহলে প্রথমে ভাস্কুলাইটিস দিয়ে শুরু করি। ভাস্কুলাইটিস হচ্ছে মেইনলি এখানে ব্লাড ভেসেলের ইনফ্লামেশন হবে এবং নেক্রোসিস হবে। ব্লাড ভেসেল যেহেতু আমাদের প্রত্যেকটা সিস্টেমে ব্লাড সাপ্লাই দেয়, সেখানে অলমোস্ট সব সিস্টেমে ইনভলভমেন্ট হবে। ভাস্কুলাইটিসে কিছু কমন ফিচার্স আছে, মানে একটা হচ্ছে সিস্টেমিক ফিচার, যেমন ফিভার, ওয়েট লস, নাইট সুয়েট, ফ্যাটিক। এরপর হচ্ছে স্কিন, যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমরা পালপুরা পাই। তারপর হচ্ছে পেশেন্টে আমরা লিভার রিপ্লেস পাইতে পারি, আলসেশন পাইতে পারি। আর এছাড়া কমন যে সিস্টেম গুলো আছে, যেমন রেসপিরেটরি সিস্টেম আর জিআইটি ট্র্যাক্ট, আর একটা হচ্ছে রেনাল সিস্টেম, এইগুলো কমনলি ইনভলভমেন্ট হয় ভাস্কুলাইটিসে। সিস্টেম ভাস্কুলাইটিসে কিছু কমন ফিচার দেওয়া আছে। এখান থেকে পরীক্ষা ডিরেক্টলি কোশ্চেন আসে না, কিন্তু যে কোনো সিনারিও পড়তে গেলে এটা লাগবে। তো কখন আমরা ভাস্কুলাইটিস চিন্তা করবো, তাহলে ভাস্কুলারিটিস সিস্টেমিক ফিচার থাকে ফিভার, ম্যালাইস, ওয়েট লস, আর্থালজিয়া, নাইট সুয়েট। স্কিন র্যাশের মধ্যে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে পালপেবল পালপুরা থাকে, আর একটা হচ্ছে লিভিডো রেটিকুলারিস থাকে। তাহলে পালপুরা আমরা অনেকগুলো কজ পড়ছিলাম, মেইনলি এটাকে আমরা পড়ছি থ্রম্বোসাইটোপেনিয়াতে থাকে। পার্থক্য হচ্ছে এখানকার যে পালপুরা গুলো হবে এটা হবে পালপেবল এবং ইউজুয়ালি টেন্ডার থাকে অনেক সময়। আর লিভিডো রেটিকুলারিস এটা আমরা এর আগেও পড়ছিলাম, এসএলই তে অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমে। একটা হচ্ছে কোলেস্ট্রল এম্বোলিজম, এই কন্ডিশন গুলোতে লিভিডো রেটিকুলারিস পাওয়া যায়। আর ভাস্কুলাইটিস এর মধ্যে পলিআর্টারাইটিস নোডোসা যেটা, সেখানে আমরা লিভিডো রেটিকুলারিস পাইতে পারি। এছাড়া ইএনটি ইনভলভমেন্ট থাকতে পারে, এপিস্ট্যাক্সিস, ডিফনেস, রিকারেন্ট সাইনোসাইটিস থাকতে পারে। এটা আমরা মেইনলি পাই জিপিএ তে, জেনারেটোসিস, পলিঅ্যানজাইটিস। তাহলে ভাস্কুলাইটিসে কমন ফিচার থাকে আর কিছু থাকে স্পেসিফিক ফিচার। তাহলে যে কোনো ভাস্কুলাইটিসেই এপিস্ট্যাক্সিস, ডিফনেস, রিকারেন্ট সাইনোসাইটিস বা সিস্টেমিক যে ফিচারগুলো আছে সেগুলো থাকতে পারে। তবে পরীক্ষার জন্য আমাদের মনে রাখা লাগবে যে কোন ভাস্কুলাইটিসের ক্ষেত্রে কোনটা বেশি কমন প্রেজেন্টেশন। তাহলে ইএনটি যে প্রেজেন্টেশনটা, এইটা আমরা মেনলি পাই ওয়েজেনাস গ্রানুলোমাটোসিস বা জিপিএ তে। এরপর রেসপিরেটরিতে যে কোনো ভাস্কুলাইটিসে হিমোপ্টাইটিস হতে পারে, কাফ থাকতে পারে। পোরলি কন্ট্রোলড অ্যাজমা, এটা আমরা মেনলি পাই হচ্ছে ইসোনোফিলিক গ্রানুলোমাটাস পলিঅ্যানজাইটিস বা ইজিপিএ তে। এরপর জিআইটি তে মাউথ আলসার, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, এটা আমাদের জন্য খুব একটা সিগনিফিকেন্ট না। নিউরোলজিতে নিউরোপ্যাথি, তাহলে যে কোনো ভাস্কুলাইটিসে নিউরোপ্যাথি হতে পারে। তবে পরীক্ষা যদি নিউরোপ্যাথি সিনারিও থাকে তাহলে ইউজুয়ালি পলিআর্টারাইটিস নোডোসা, ইজিপিএ অথবা জিপিএ, এই তিনটা ডিজিজে ইউজুয়ালি নিউরোপ্যাথি প্রেজেন্টেশন দেওয়া থাকে। এবার আমরা ভাস্কুলাইটিস কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি, তাহলে এটা বইতে নেই, এটা অন্য বইতে কালেক্ট করছি। তাহলে লার্জ ভেসেল, মিডিয়াম ভেসেল এন্ড স্মল ভেসেল। লার্জ ভেসেল বলতে ইউজুয়ালি অ্যাওয়ার্ড এবং এর যে ব্রাঞ্চ গুলো আছে সেগুলো ইনভলভমেন্ট হয়। তাহলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেম্পোরাল আর্টারাইটিস আর একটা হচ্ছে টাকাইসুস আর্টারাইটিস। মিডিয়াম ভেসেলের মধ্যে মেইন ইনভলভমেন্ট হচ্ছে রেনাল যে আর্টারি গুলো আছে বা করোনারি আর্টারি গুলা। এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা আর একটা হচ্ছে কাওয়াসাকি ডিজিজ। স্মল ভেসেল হচ্ছে যেগুলো আমাদের অর্গানের মধ্যে যে ছোট ছোট যে ভেসেল গুলো থাকে, আর্টেরিয়াল গুলা, ভেনিউল গুলা, এই ধরনের যে ভেসেল গুলা, এগুলো ইনভলভমেন্ট হয়। এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আংকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস আর একটা হচ্ছে ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। আংকার মধ্যে আমাদের তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, জিপিএ, ইজিপিএ আর একটা হচ্ছে এমপিএ বা মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস। এর মধ্যে জিপিএ যেটা গ্রানুলোমাটাস পলিঅ্যানজাইটিস অথবা প্রিভিয়াস যে নাম ওয়েজেনাস গ্রানুলোমাটোসিস, এটাতে মেইনলি থাকে সি আংকা পজিটিভ থাকে। আর ইজিপিএ আর এমপিএ এই দুটাতে মেইনলি থাকে পি আংকা পজিটিভ। এটা যে স্ট্রিক্টলি মেনটেন করে তা না, এটা মানে এক্সেপশন থাকতে পারে। আমরা যেহেতু পরীক্ষার জন্য পড়তেছি, পরীক্ষার জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট বেশি, যে জিপিএ তে আমরা পাবো সি আংকা আর ইজিপিএ মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিসে আমরা পাবো পি আংকা। তবে এটা আমি আবারও বলতেছি, এটা হচ্ছে কিন্তু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট,
ক্লিনিক্যাল লাইফে এটা অনেক ব্যতিক্রম থাকে, এটা সবসময় স্পেসিফিক প্রেজেন্টেশন থাকে না। এবার সেই ইমিউনো কমপ্লেক্স স্মল ভেসেল ভাস্কুলাইটিস, তাহলে আঙ্কা বাদে বাকি যে ভাস্কুলাইটিস গুলো আছে এগুলোতে আমরা আঙ্কা নেগেটিভ পাবো। এর মধ্যে স্মল ভেসেল ভাস্কুলাইটিস একটা টাইপ হচ্ছে ইমিউনো কমপ্লেক্স মেডিটেড। এর মধ্যে আছে আমাদের এইচএসপি বা হেনোসনিল পালপুরা, গুড পাস্তো সিন্ড্রোম, ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিস, একটা হচ্ছে এনটিসি 1Q ভাস্কুলাইটিস। এর মধ্যে প্রথম তিনটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে স্মল ভেসেল ভাস্কুলাইটিস এর মধ্যে আঙ্কা মেডিটেড তিনটা, ইমিউনো কমপ্লেক্স মেডিটেড তিনটা, 6টা, আর লার্জ আর মিডিয়াম ভেসেল 4টা। এই 10টায় পরীক্ষা কোশ্চেন আসে সিনারি দিয়ে বিভিন্ন ভাবে। তাহলে আমাদের ফার্স্ট ডেফিনেশন যেটা আছে সেটা হচ্ছে আঙ্কা অ্যাসোসিয়েটেড যে ভাস্কুলাইটিস। এখানে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে। এর মধ্যে আমাদের জন্য যেটা জানা লাগবে সেটা হচ্ছে এখানে হাইবিন রেড নেক্রোসিস হয়। তাহলে আমরা প্যাথোলজিতে নেক্রোসিসের বিভিন্ন ধরনের টাইপ পড়ে আসছে এর আগে, লিকুইফ্যাক্টিক নেক্রোসিস, তারপর হচ্ছে ফাইব্রিনার নেক্রোসিস, তারপর ফ্যাট নেক্রোসিস, এন্ডোমেট্রিক নেক্রোসিস, বিভিন্ন ধরনের টাইপ আছে। এর মধ্যে ভাস্কুলারিটিস আমরা পাই হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস। তাহলে আঙ্কা অ্যাসোসিয়েটেড যে ভাস্কুলাইটিস এগুলো সবগুলো হচ্ছে স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এবং এটা তিনটা সাব টাইপ আছে আমরা অলরেডি ডিসকাস করছি। যে জিপিএ তে আমরা পাবো সি আঙ্কা, আর ইজিপিএ আর এমপিএ এই দুটাতে পাবো পি আঙ্কা। তাহলে এই তিনটা হচ্ছে আঙ্কা অ্যাসোসিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এবার আসি মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস। তাহলে মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস এটা মেইনলি ইনভলভমেন্ট করবে হচ্ছে কিডনি এবং লাংস। আমরা প্রথমে বলছি যে ভাস্কুলাইটিস কিন্তু যে কোনো সিস্টেমকে ইনভলভমেন্ট করতে পারে এবং এর সিস্টেম পিছিয়ে থাকতে পারে, সবগুলো ভাস্কুলাইটিসই। তবে কোন ভাস্কুলাইটিস কোন অর্গান প্রিডমিনেন্টলি ইনভলভমেন্ট করে এটার উপর ভিত্তি করে আমাদের কোশ্চেনগুলো বেশি সাজানো হয়। তাহলে মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিসে মেইনলি ইনভলভমেন্ট করে কিডনি আর একটা হচ্ছে লাংস। কিডনিতে পেশেন্ট প্রেজেন্ট করবে আরপিজিআর বা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলারনেফ্রাইটিস নিয়ে। এগুলোর ক্ষেত্রে কি হয়, পেশেন্টে হেমাচুরিয়া থাকে, প্রোটিনিউরিয়া থাকে, আর হচ্ছে র্যাপিড ডিটেকশন অফ রেনাল ফাংশন থাকে। জাস্ট কয়েকদিনের মধ্যে দেখা যাবে ক্রিয়েটিন অনেক বেশি বেড়ে গেছে। আমরা যদি বায়োপসি করি তাহলে ক্রিসেন্ট পাইতে পারি। আর আমরা যখন গ্লোমেরুলারনেফ্রাইটিস পড়বো তখন আবার এগুলো সব আসবে নেফ্রোতে। তাহলে এমপি এর কমন প্রেজেন্টেশন হচ্ছে আরপিজিআর নিয়ে। এছাড়া পেশেন্টের লাংস ইনভলভমেন্টের জন্য হিমোপটাইসিস থাকতে পারে। আর এর বাইরে যেগুলো কমন ফিচার আছে, ফিভার, ওয়েট লস, নাইট সেট, জয়েন্ট পেন, এগুলো কমনলি থাকবে, এটা দিয়ে আমরা আলাদা করতে পারবো না। তাহলে আলাদা করবো আমরা কিভাবে, একটা হচ্ছে আরপিজিএন থাকবে, হিমোপ্টাইসিস থাকবে, আর সাথে প্রিয়াঙ্কা পজিটিভ থাকবে। তাহলে এই ট্রাইয়েডটা যদি থাকে তাহলে আমরা তখন তাকে বলবো মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস। অনেক সময় পরীক্ষায় একটু কঠিন করার জন্য প্রিয়াঙ্কা না দিয়ে এমপিও অ্যান্টিবডি পজিটিভ দিয়ে দিতে পারে। তাহলে প্রিয়াঙ্কা একটা নাম হচ্ছে মাইলোপারঅক্সিডেজ অ্যান্টিবডি, এটা একটু মনে রাখতে হবে। এর পাশে জিপিএ বা গ্রানুলোমেটোসিস উইথ পলিঅ্যানজাইটিস। তাহলে আগের নাম ছিল ওয়েজেনাস গ্রানুলোমেটোসিস, এখন নাম চেঞ্জ করে জিপিএ করা হয়েছে। এর ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এখানে গ্রানুলোমা ফর্মেশন হয়। তাহলে জিপিএ আর ইজিপিএ এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে বিভিন্ন অর্গানিক গ্রানুলোমা ফর্মেশন হবে। তাহলে মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস প্রিডমিনেন্ট ছিল কিডনি এবং হচ্ছে লাংস ইনভলভমেন্ট। জিপিএ তে মেইনলি ইনভলভমেন্ট হচ্ছে ইএনটি এবং লাংস, তবে সামটাইমস গ্লোমেরুলারনেফ্রাইটিস প্রেজেন্ট করতে পারে। এখানে দেওয়া আছে নেজাল প্যাসেজ, এয়ারওয়েজ এন্ড কিডনি। তাহলে নেজাল প্যাসেজ ইনভলভমেন্টের জন্য পেশেন্টের যে প্রেজেন্টেশন হবে সেখানে কি থাকবে, এপিস্টেক্সিস থাকবে, নেজাল গ্যাস্ট্রিক থাকবে, সাইনোসাইটিস থাকবে, সবগুলোই নেজাল রিলেটেড। পেশেন্টের হিমোপ্টাইসিস থাকতে পারে। জিপিএর পেশেন্ট গুলো গ্লোমেরুলার থাকতে পারে, তবে একটু লেস কমন থাকে। আরেকটা কি থাকবে, নেজাল ডিফর্মিটি থাকতে পারে, স্যাডল নোজ থাকতে পারে। লাংস অনেক সময় নোডিউল বা ক্যাভিটেশন পাইতে পারে। আর আঙ্কা টেস্ট যদি আমরা করি তাহলে এখানে সি আঙ্কা পজিটিভ পাবো বা পিআর3 অ্যান্টিবডি পজিটিভ পাবো। তাহলে পরীক্ষায় সিনারিও কিভাবে দিবে, একটা পেশেন্ট আসছে হিমোপ্টাইসিস বা এপিস্টেক্সিস নিয়ে, সাথে জিএন থাকতে পারে নাও পারে। এর সাথে পেশেন্ট নেজাল ডিফর্মিটি বা স্যাডল নোজ বা অটিটিস মিডিয়া, নেজাল কেস্টিং, ডিফনেস এই ধরনের যে কোনো ফিচার থাকতে পারে। আর টেস্ট পেলাম না, সি আঙ্কা পজিটিভ পাবো। তাহলে নেজাল ইনভলভমেন্ট, লাংস ইনভলভমেন্ট, আর একটা হচ্ছে ইয়ার ইনভলভমেন্ট, এইগুলো বেশি পাবো আমরা জিপিএ তে। এবং মোস্ট অফ দ্য কেসে পেশেন্ট যে সিনারিও থাকে ইউজুয়ালি নেজাল ডিফর্মিটি বা স্যাডল নোজ দিয়ে সিনারিও বেশি দেওয়া থাকে।
এরপর সে ইজিপিএ। তাহলে ইজিপিএ তে যে কমন প্রেজেন্টেশন সেটা হচ্ছে নামের মধ্যে রয়েছে ইসিনোফিলিক। তাহলে ইজিপিএর যে সিনারিগুলো দেওয়া থাকবে পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে ইসিনোফিল কাউন্টটা দেওয়া থাকে। আর পেশেন্টের ক্লাসিক্যাল যে প্রেজেন্টেশন সেটা থাকে হচ্ছে রেজিস্ট্যান্ট অ্যাজমা। কোন একটা পেশেন্টের কাছে অ্যাজমা লাইক ফিচার্স আছে, কিন্তু অ্যাজমা ট্রিটমেন্ট গুলো করার পরও পেশেন্টের তেমন কোনো রেসপন্স হচ্ছে না, ইসিনোফিল কাউন্ট বেশি আসছে। এই ধরনের একটা সিনারিও দিয়ে ইউজুয়ালি ইজিপিএ প্রশ্ন করা হয়। এছাড়া কি থাকতে হবে, পেশেন্টের অ্যালার্জিক রাইনাইটিস বা নেজাল পলি। অ্যাজমাতে আমরা যেগুলো পাই, অ্যাজমা পেশেন্টের রাইনাইটিস থাকতে পারে, নেজাল পলিপ থাকতে পারে, তারপর হচ্ছে অ্যালার্জিক অন্যান্য ডিস গুলো থাকতে পারে, ইসিনোফিল কাউন্ট বেশি থাকতে পারে। দেখে মনে হয় পুরো অ্যাজমা সিনারিও, কিন্তু দেখা যাচ্ছে অ্যাজমা ট্রিটমেন্ট করে রেসপন্স করতেছে না। এর সাথে কি থাকতে পারে, প্রিয়াঙ্কা পজিটিভ থাকতে পারে। আর যদি কোনো ইজি পেশেন্ট যদি অ্যাকিউট প্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রে একটা ট্রায়াড থাকে ইসিনোফিলিয়ার সাথে পেশেন্টে অ্যাসিমেট্রিক মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স এবং স্কিন র্যাশ থাকে। তাহলে স্কিন র্যাশ এবং নিউরোপ্যাথি এগুলো অন্যান্য ভাস্কুলাইটিসের ক্ষেত্রে পাইতে পারে, সো এটা দিয়ে খুব আলাদা করা যাবে না। আমরা দেখবো ইসিনোফিল কাউন্টটা বেশি। তাহলে আঙ্কা অ্যাসিডোজে ভাস্কুলাইটিস, এটা যদি আমরা আরো সহজ করার চেষ্টা করি তাহলে সি আঙ্কা পজিটিভ পাইলে আমরা প্রথমে চিন্তা করবো জিপিএ, বা যদি ন্যাচারাল ডিফর্মিটি বা সেটাল নোস থাকে। যদি কোনো পেশেন্টের প্রিয়াঙ্কা পজিটিভ থাকে এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে তাহলে আমরা চিন্তা করবো এমপিএ। প্রিয়াঙ্কা পজিটিভ হাতে অ্যাজমা লাইক ফিচার ইসিনোফিলিয়া, তাহলে চিন্তা করবো ইজিপিএ। মানে এই শর্ট ভাবে মনে রাখলে আশা করা যায় পরীক্ষায় ইজিলি কোশ্চেন সলভ করা যাবে। কোশ্চেনের পরীক্ষায় যে সিনারি গুলো দেওয়া থাকে ইউজুয়ালি মোস্ট অফ দ্য কেসে ক্লাসিক্যাল সিনারি গুলো দেওয়া থাকে। তাহলে আনফেসিড ভাস্কুলারিটিস এর ক্ষেত্রে আমরা যেহেতু এটা ভাস্কুলারিটিস ইনফ্লামেটরি কন্ডিশন, সিআরপিএস এর বেশি পাবো। ইজিপি এর ক্ষেত্রে ইসিনোফিল কাউন্টটা বেশি পাবো, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আর ভাস্কুলারিটিস আমরা ইউজুয়ালি কনফার্ম করি যে অর্গানগুলো ইনভলভমেন্ট হয়েছে সেখান থেকে টিস্যু বায়োপসি করে। কয়েকটা ভাস্কুলারিটিসের এক্সেপশন আছে যেগুলো ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন আলাদা, এটা আমরা ডিসগুলো পড়াশোনা আলোচনা করবো। ম্যানেজমেন্ট হচ্ছে ভাস্কুলারিটিস ম্যানেজমেন্ট সবগুলো ক্ষেত্রে অলমোস্ট সেম। যদি কোনো পেশেন্টের অর্গান থ্রেটেনিং ভাস্কুলারিটিস থাকে, যেমন ম্যাসিভ হেমোটাইসিস বা আরপিজিএন এই ধরনের প্রেজেন্টেশন থাকে, তাহলে আমরা ট্রিটমেন্ট করবো হাইড্রোজ স্টেরয়েড সাথে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। তাহলে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি হিসেবে ইউজুয়ালি আমরা ইউজ করি আইভি সাইক্লোফসফামাইড। তাহলে এই ধরনের কোনো একটা সিনিয়র যদি দিয়ে দেয়, কোনো একটা পেশেন্ট আসছে আরপিজিএন লাইক প্রেজেন্টেশন, হেমাচুরিয়া আছে, প্রোটিনুরিয়া আছে, ক্রিয়েটিন ফাংশন র্যাপিডলি ডিটোরেট করতেছে, বায়োপসি করে কাস্ট পাইছেন, অথবা ম্যাসিভ হেমোটাইসিস প্রেজেন্ট করছে এবং ভাস্কুলারিটিস লাইক অন্যান্য ফিচার গুলো আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হবে হাইড্রোজ স্টেরয়েড প্লাস সাইক্লোফসফামাইড। মেইনটেন্যান্স থেরাপি ইউজুয়ালি পরীক্ষা আমাদের আসে না, জেনে রাখতে পারেন ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য। ফালমিনেন্ট লাং ডিজিজ, এটা আমরা ইউজুয়ালি পাই হচ্ছে গুড পাস্টুস ডিজিজ বা অ্যান্টিজিবিএম ডিজিজ, যেটা সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট একটু আলাদা, সেক্ষেত্রে আমরা প্লাজমাফেরেসিস করি। তাহলে আমরা আঙ্কা অ্যাসোসিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলারিটিস পড়লাম। এর পাশে আমাদের হচ্ছে টাকাশিয়াস আর্টারাইটিস। তাহলে এটা হচ্ছে একটা রাজ ভেসেল ভাস্কুলারিটিস, মেইনলি ইনভলভমেন্ট করে অ্যাওর্টা এন্ড ইটস মেজর ব্রাঞ্চ। তাহলে অ্যাওর্টার যে ব্রাঞ্চ গুলো আছে, কমন কার্ডিয়াক আর্টারি আর সাবক্লেভিয়ান আর্টারি, এইগুলোকে বেশি ইনভলভমেন্ট করে। সামটাইমস পালমোনারি আর্টারিকে ইনভলভমেন্ট করতে পারে। এটি এশিয়াতে বেশি কমন, ফিমেল টু মেল রেশিও অনেক বেশি, 8:1, এবং ইয়ং এজে বেশি হয়। তাহলে আমরা যেহেতু এশিয়ান কান্ট্রি, সো আমাদের দেশে টাকাশিয়াস আর্টারিটিস বেশ কমনলি পাওয়া যায়, পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে ইয়ং ফিমেল পেশেন্ট, এদের যদি অ্যাওর্টা রিলেটেড বা ক্যারোটিড আর্টারি বা সাবক্লেভিয়ান আর্টারি রিলেটেড যে প্রবলেমগুলো, এই ধরনের প্রবলেমগুলো নিয়ে যদি প্রেজেন্টেশন করে তাহলে আমরা টাকাশিয়াস একটা চিন্তা করবো। এই পেশেন্টগুলো কি থাকে আমরা যদি দেখি পেশেন্টগুলো সিমটমস এর মধ্যে, তাহলে ফিভার, আর্থালজা, ওয়েট লস, ভাস্কুলারিটিস যে কমন ফিচারগুলো এগুলো থাকবে, সাথে পেশেন্টের ক্লোরাটিকেশন থাকতে পারে। যেহেতু পেশেন্টের অ্যাওর্টার যে ব্রাঞ্চ গুলো আছে এগুলো ইনভলভমেন্ট হইতেছে, এখানে ভাস্কুলারিটিস হওয়ার কারণে এগুলো ন্যারো হয়ে যায়। সো পেশেন্টের লোয়ার লিম্বে দেখা যায় ব্লাড সাপ্লাই গুলো অনেক সময় কম পায়, সো পেশেন্টের ক্লোরাটিকেশনের কমপ্লেন থাকে। পালস বা বিপি যদি আপনি মেজার করতে যান দেখবেন এক হাতে পালস বেশি নর্মাল আছে, আর এক হাতে পালস অ্যাবসেন্ট বা কম পাইতেছি। বিপি এক হাতে বেশি আছে আর এক হাতে কম আছে। এরকম যদি অ্যাসিমেট্রিক্যাল প্রেজেন্টেশন থাকে, পালস অ্যাসিমেট্রিক্যাল থাকে,
ক্যারোটিড ব্রুই যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো টাকাশোস আর্টারাইটিস। তাহলে টাকাশোস আর্টারাইটিসের ফিচারগুলো অলমোস্ট কোয়াক্টেশন অফ অ্যাওর্টার মতো ফিচার পাই আমরা। মানে কার্ডিওলজিতে আমরা যখন দেখবো কোয়াক্টেশন আওর্টাতে আমরা এরকম পাই, কোয়ার্ডিগেশন থাকে পেশেন্টে, অ্যাসিমেট্রিক্যাল পালস থাকে, বিপি অ্যাসিমেট্রিক্যাল থাকে, হাইপার টেনশন থাকে, এরকম কোয়ার্টেশন অফ অ্যাওর্টা লাইক ফিচার। এর সাথে যদি আমরা সিস্টেমিক ফিচার পাই, ফিভার, ওয়েট লস, আলসালজার, তাহলে তখন আমরা বলবো টাকাশোস আর্টারাইটিস। তাহলে কোয়ার্টেশন অফ অ্যাওর্টার একটা কজ হচ্ছে টাকাশোস আর্টারাইটিস। তাহলে এই ক্ষেত্রে আমরা সিআরপিএসআর বেশি পাবো। তাহলে যদি শুধু পরীক্ষা সিনারিও দিয়ে কোয়ার্টেশন অফ অ্যাওর্টা টাকাশোস আর্টারাইটিস দুইটা দেখে অপশন থাকতে পারে। তাহলে টাকাশোসের ক্ষেত্রে সিস্টেমিক ফিচার গুলো থাকবে, সিআরপিএসআর এগুলো বেশি থাকবে, যেটা কোয়ার্টেশন অফ অ্যাওর্টার ক্ষেত্রে থাকবে না। ইনভেশন অফ চয়েস কি, সিটি অর এমআরআই অ্যানজিওগ্রাফি। তাহলে আমরা বলছিলাম ভাস্কুলারিটিস গুলো ইউজুয়ালি আমরা বায়োপসি করে কনফার্ম করি। তাহলে একটা আমরা এক্সেপশন পাইলাম, যেটা হচ্ছে টাকাশোস আর্টারাইটিস, এখানে আমরা সিটি বা এমআরআই অ্যানজিওগ্রাফি করব। করলে কি পাবো, ভেসেলস গুলো লুমেন নারোয়িং পাইতে পারি, অ্যাওর্টিক কোয়াক্টেশন পাইতে পারি, অথবা অ্যানুরিজমাল ডায়ালটেশন পাইতে পারি। ট্রিটমেন্ট কি, আগের মতো হাইড্রোস্ট্যাট সাথে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। এরপর কাওয়াসাকি ডিজিজ। তাহলে কাওয়াসাকি ডিজিজ ইনভলভমেন্ট আছে করোনারি ভেসেল গুলাতে, এবং এই ডিজিজটা কাদের বিষয়ে, চিলড্রেন আন্ডার 5 ইয়ার্স, মানে খুবই ছোট বাচ্চাদের ক্ষেত্রে আর কি। যেহেতু করোনারি ভেসেল গুলো প্রেজেন্ট ইনভলভমেন্ট করছে, সো এখানে পেশেন্টে কি থাকবে, করোনারি আর্টারিটিস থাকতে পারে, এমআই থাকতে পারে, মায়োকার্ডিস বা পেরিকার্ডিস থাকতে পারে, হার্ট ফেলার থাকতে পারে। আর কি থাকে, পেশেন্টের জেনারেলাইজ র্যাশ থাকে, ইউজুয়ালি পাম এন্ড সোল ইনভলভমেন্ট করে। আরেকটা হচ্ছে কনজাংটিভাল ইনজেকশন এন্ড ওরাল মিউকোসাল ইনফ্লামেশন। দেখে অনেকটা মনে হচ্ছে ভাইরাল ইনফেকশনের মতো। তাহলে একটা ইয়ং বাচ্চা পেশেন্ট যদি এরকম পাম এন্ড সোলে র্যাশ থাকে, ভাইরাল ইনফেকশনের মতন ফিচার থাকে, আর এর সাথে যদি এই যে করোনারি সার্কুলেশন হ্যাম্পার্ড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো কাওয়াসাকি ডিজিজ। ইনভেশন অফ চয়েস কি, ইকোকার্ডিওগ্রাফ। তাহলে আর একটা এক্সেপশন পাইলাম, যেখানে আমরা বায়োপসি করি না। ট্রিটমেন্টের মধ্যে আছে অ্যাসপ্রিন এবং আইভি ইমিউনোগ্লোবুলিন। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি অ্যাসপ্রিনটা অ্যাভয়েড করি, কারণ এক্ষেত্রে রেস সিন্ড্রোম ডেভেলপ, রেস সিন্ড্রোম রিস্ক থাকে। এটা একটা এক্সেপশন যেখানে আমরা অ্যাসপ্রিন ট্রিটমেন্ট চয়েস হিসেবে ইউজ করি। তাহলে এটাও অনেক সময় পরীক্ষায় আসে, কোন ডিজিজে আমরা অ্যাসপ্রিন ইউজ করি বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে কাওয়াসাকি টাকাশো আর্টারাইটিস মেইনলি হবে হচ্ছে ইয়ং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে, কাওয়াসাকি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, এবং দুইটা ক্ষেত্রে ইনভেস্টিগেশন কিন্তু ডিফারেন্ট, আমরা বায়োপসি করি না। নেক্সট হচ্ছে পলি আর্টারাইটিস নোডোসা। তাহলে এটা মেইনলি হচ্ছে মিডিয়াম সাইজ যে ভেসেলগুলো আছে সেগুলোকে ইনভলভমেন্ট করে। পলিআর্টারাইটিস নোডোসার ক্ষেত্রে মেইন প্রেজেন্টেশন থাকে হাইপারটেনশন বা রেনাল ইম্পেয়ারমেন্ট, সিভিয়ার আনকন্ট্রোল হাইপারটেনশন সাথে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, আরেকটা থাকতে পারে সিমেট্রিক্যাল নিউরোপ্যাথি থাকতে পারে। তাহলে অন্যান্য ভাস্কুলারিটিসের ক্ষেত্রে আমরা যেমন এমপিএ বা জিপিএ যেগুলো পড়ছিলাম, এগুলোর ক্ষেত্রে দেখছিলাম লাংস এবং কিডনি ইনভলভমেন্ট আছে, এবং গ্লোমেরুলারনেফ্রাইটিস লাইক প্রেজেন্টেশন থাকতে পারে। তো পলিআর্টারাইটিস নোডোসাসে ইউজুয়ালি কোনো গ্লোমেরুলারনেফ্রাইটিসের ফিচার আমরা পাবো না। এটা দিয়ে আমরা মাইক্রোস্কোপিক পলিলেন্সিস থেকে এটা আলাদা করতে পারি। পলিআর্টারাইটিস নোডোসা আরেকটা কমন আছে, এটা স্কিন ইনভলভমেন্টটা বেশি থাকে। আমরা আলসারেশন পাইতে পারি, ইনফেকশন পাইতে পারি, লিবিডো রেটিকুলারিস পাইতে পারি। লিবিডো রেটিকুলারিসটা অন্যান্য ভাস্কুলারিটিসে ইউজুয়ালি আমরা খুব একটা পাই না। পলিআর্টারাইটিস নোডোসা পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট যে ক্লু দিয়ে থাকে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ। কোনো পরীক্ষা যদি আপনি দেখেন যে ভাস্কুলারিটিসের ফিচার আছে সাথে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ বলছে, তাহলে ধরে নেবেন এটা মোস্ট লাইকলি পলিআর্টারাইটিস নোডোসা। তাহলে এমআরসিবি কোশ্চেন গুলোতে বা এফসিএস কোশ্চেন গুলোতে ইউজুয়ালি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ এটা মেনশন করা থাকে। তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লু। তাহলে টিপিক্যাল সিনারিও কি থাকবে, সিভিয়ার হাইপারটেনশন থাকবে, রেনাল ইম্পেয়ারমেন্ট থাকবে, স্কিনে লিবিডো রেটিকুলারিস বা আলসারেশন থাকবে, সিমেট্রিক্যাল নিউরোপ্যাথি থাকবে, আর একটা হচ্ছে বি ভাইরাস পজিটিভ থাকতে পারে। তাহলে এখানে আমরা ইউজুয়ালি প্রোটিনিউরিয়া, হেমাচুরিয়া বা গ্লোমেরুলারনেফ্রাইটিসের ফিচার সেগুলো ইউজুয়ালি পাবো না। তাহলে ভাস্কুলারিটিসের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কোনটা প্রেজেন্টেশন কেমন, কোনটা কোন অর্গান ইনভলভ করছে, এটা কিন্তু খুব মানে সিরিয়াসলি দেখা লাগবে আর কি। এখানে ইনভেস্টমেন্ট কি দেখেন, কনভেনশনাল আর এমআর অ্যানজিওগ্রাফি। তাহলে আমরা তিনটা এক্সেপশন পাইলাম, যেখানে হচ্ছে আমরা বায়োপসি করি না। একটা হচ্ছে টাকাশোস আর্টারাইটিস যেখানে অ্যানজিওগ্রাফি করি, কাওয়াসাকি ডিজিজ যেটাতে ইকোকার্ডিওগ্রাফি করি, আর হচ্ছে পলিআর্টারাইটিস নোডোসা যেটাতে আমরা অ্যানজিওগ্রাফি করতেছি। বাকি অন্যান্য যে ভাস্কুলারিটিস আছে বেশিরভাগগুলো আমরা
টিস্যু বায়োপসি করে কনফার্ম করি। এরপর আসি জায়ান্ট সেল আর্টারাইটিস। জায়ান্ট সেল আর্টারাইটিস এটা হচ্ছে একটা লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, ইউজুয়ালি ইনভলভমেন্ট করে টেম্পল আর্টারি, আরটার নাম হচ্ছে টেম্পল আর্টারাইটিস। তাহলে আমরা এই পেশেন্ট গুলা, জায়ান্ট সেল আর্টারাইটিস পেশেন্ট গুলার বয়সটা দেখেন। দিস ইজ রেয়ার আন্ডার দ্য এজ অফ 60 ইয়ার্স, এভারেজ এজ 70 ইয়ার্স। মানে এগুলো ওল্ড পেশেন্ট ইনভলভমেন্ট করতেছে। তাহলে কাওয়াসাকি আমরা পাইছিলাম ইয়ং ফিমেল, সরি টাকাশি আর্টারাইটিস পাইছিলাম ইয়ং ফিমেল পেশেন্ট, কাওয়াসাকিটা হচ্ছে চিলড্রেন, আর জায়ান্ট সেল আর্টারাইটিস পাইলাম ওল্ড এজ। তাহলে এই তিনটার ক্ষেত্রে বয়সটা ইম্পর্টেন্ট। অন্যান্য ভাস্কুলারিটিস গুলা যে কোনো বয়সে হইতে পারে, এরকম বয়স স্পেসিফিক না, কিন্তু এই তিনটা ক্ষেত্রে বয়সটা খুবই ইম্পর্টেন্ট। জায়ান্ট সেল আর্টারাইটিস এর ক্ষেত্রে এই সেল অ্যাসোসিয়েশন থাকে এই সেলের ডি আর বি1। তাহলে আমরা এ পর্যন্ত যে কটা ক্লাস নিচ্ছি বেশ কয়েকটা এই সেল অ্যাসোসিয়েশন বলছি। এই সেলে DQ2 DQ8, তারপর এই সেলে DR3 DR8, তারপর এই সেলে DRB1, এই সেলে সি অ্যাসোসিয়েশন। তাহলে কোন ডিজিজে কোন এই সেল অ্যাসোসিয়েশন আছে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনি যদি পারেন তাহলে আলাদা করে একটু নোট করে রাখবেন। জায়ান্ট সেল আর্টারাইটিসের কার্ডিনাল সিনড্রোমস আছে হেডেক। তাহলে ওল্ড এজ একটা পেশেন্ট হেডেকটা প্রেজেন্ট করলে আমরা জায়ান্ট সেল আর্টারাইটিস একটা ডিফারেন্সিয়াল মাথায় রাখতে হবে। ইউজুয়ালি লোকালাইজ থাকে টেম্পল আর অক্সিপিটাল রিজিয়নে। আমরা যদি পালপেশন করি তাহলে এখানে স্কাল্প টেন্ডারনেস পাবো। একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে জ পেইন থাকে। পেশেন্টগুলো যদি বেশি কথা বলে বা চিবিয়ে খাবার খাইতে যায় তাহলে সেক্ষেত্রে পেশেন্টের পেইন ফিল করতে পারে অথবা ফ্যাটিক ফিল করতে পারে। এছাড়া পেশেন্ট ভিজুয়াল ডিস্টারবেন্স নিয়ে প্রেজেন্ট করতে পারে, ইউজুয়ালি ট্রানজিয়েন্ট ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে, তো অনেক সময় ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। এখানে কোন ফেসিলিটি ইনভলভমেন্ট হয় এটা অনেক সময় পরীক্ষা আসে, ডিউ টু অকুলেশন অফ পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারি। জায়ান্ট সেল আর্টারিটিস একটা কন্ডিশন অ্যাসেট থাকে, সেটা হচ্ছে পলিমায়ালজিয়া রিউমেটিকা। এটা প্রেজেন্ট করে কি নিয়ে? স্টিফনেস এন্ড পেইনফুল রেস্ট্রিকশন অফ অ্যাক্টিভ শোল্ডার মুভমেন্টস অন ওয়েকিং। Affected muscles are not tender and there is no weakness or muscle wasting. তাহলে পেশেন্টের একটা রেস্ট্রিকশন থাকবে আর একটা স্টিফনেস থাকবে প্রক্সিমাল এই শোল্ডার মুভমেন্টে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই পেশেন্টগুলো কোনো মাসল উইকনেস থাকবে না, কোনো টেন্ডারনেস থাকবে না। এই কথাটা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওল্ড এজে একটা পেশেন্ট যদি প্রক্সিমাল মাসল উইকনেস প্রেজেন্ট করে তাহলে আমি লাস্ট ক্লাসে বলছিলাম আমরা পলিমায়াসাইটিস ডায়াগনোসিস কনসিডার করি, কিন্তু পলিমায়াসাইটিস কারণে কি পাবো? মাসল টেন্ডারনেস থাকবে, প্রক্সিমাল মাসল উইকনেস থাকবে। পলিমায়ালজিয়া রিউমেটিকা পেশেন্টগুলো এরাও ওল্ড এজে প্রেজেন্ট করে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো উইকনেস থাকবে না, কোনো ওয়েস্টিং থাকবে না, কোনো টেন্ডেন্সি থাকবে না, থাকবে কি স্টিফনেস এন্ড রেস্ট্রিকশন। তাহলে এটা খেয়াল করতে হবে যে ওল্ড এজে একটা পেশেন্ট যদি এরকম শোল্ডার মুভমেন্টের সমস্যা থাকে সেখানে মাসল ওয়েস্টিং আছে কিনা, উইকনেস আছে কিনা। যদি ওয়েস্টিং এন্ড উইকনেস থাকে তাহলে পলিমায়াসাইটিস চিন্তা করবো। যদি কোনো উইকনেস এবং মাসল ওয়েস্টিং না থাকে, শুধু স্টিফনেস এবং রেস্ট্রিকশন থাকে, তাহলে পলিমায়ালজিয়া রিউমেটিকা চিন্তা করবো। তাহলে পিএমআর এবং পলিমায়াসাইটিস দুইটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দুইটাই ওল্ড এজে প্রেজেন্ট করে। ইনভেস্টমেন্ট করলে ভাস্কুলারিটিস অন্যান্য গুলোর মতো এখানে সিআরপিএসআর বেশি পাবো, অ্যানিমিয়া পাইতে পারি, ডাব্লিউসি কাউন্ট বেশি পাইতে পারি। এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কনফার্মেটরি টেস্ট। টেম্পোরাল আর্টারি বায়োপসি করলে আমরা এটা কনফার্ম করতে পারি। এছাড়া আমরা ডপলার আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ড করলে একটা সাইন পাওয়া যায়, হ্যালো সাইন। আমাদের জন্য খুব একটা দরকার নেই, আমাদের জন্য দরকার আছে টেম্পোরাল আর্টারি বায়োপসি করে এটা কনফার্ম করবো। ট্রিটমেন্ট, prednisone should be commenced urgently in suspected GCS। তাহলে কোনো পেশেন্ট যদি আমরা জায়ান্ট সেল আর্টারাইটিস কনসিডার করি সেক্ষেত্রে আমরা আর্জেন্ট প্রেডনিজোলন দিতে হবে। পরীক্ষা অনেকটা কোশ্চেন আসে যে একটা পেশেন্ট আসছে, ওল্ড এজের পেশেন্ট, 60 বছর বা 70 বছর বয়স, হেডেক নিয়ে আসছে, জ পেইন নিয়ে আসছে, সাথে ভিজুয়াল ডিস্টারবেন্স আছে। এই পেশেন্টটার নেক্সট স্টেপ কি হবে? আপনি কি স্টেরয়েড দিবেন নাকি বায়োপসি করে কনফার্ম করবেন? তাহলে এই ধরনের সিনারিও পরীক্ষা খুবই কমন। তাহলে এরকম যদি কোনো একটা পেশেন্ট জায়ান্ট সেল আর্টারি প্রেজেন্টেশন নিয়ে আসে তাহলে তাদের ক্ষেত্রে আমাদের আর্জেন্টলি স্টেরয়েড দিতে হবে, বায়োপসির জন্য ওয়েট করা যাবে না। কারণ এই পেশেন্টগুলো যদি বেশি লেট করা হয় সেক্ষেত্রে পেশেন্টের ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। তাহলে এরকম বেশ একটা সিনারিও আছে, যেমন সেপসিস, নিউট্রোপেনিক সেপসিস বা সেপটিক আর্থ্রাইটিস, তারপর হচ্ছে অ্যাড্রেনাল ক্রাইসিস, জায়ান্ট সেলের আর্থ্রাইটিস। তাহলে এই ধরনের অ্যাকিউট প্রেজেন্টেশন গুলাতে আমরা হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ওয়েট করি না, এগুলোর ক্ষেত্রে আগে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে অবশ্যই। এই ধরনের ডিসিশন নেওয়ার কোশ্চেন অনেক সময় আসে,
এই ধরনের যেগুলো ক্রাইসিস কন্ডিশন গুলো বা যেগুলো অ্যাকুট ইমার্জেন্সি, এগুলো ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন আগে আমাদের আর্জেন্ট ট্রিটমেন্ট করতে হবে, নাহলে পেশেন্টের ভাইটাল অর্গান লস হতে পারে অথবা পেশেন্টের মারাও যেতে পারে। তাহলে এটা ইম্পর্টেন্ট। জায়ান্ট সেলাইটিস ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে প্রেডনিজোলন। আমরা টেম্পোরারি বায়োপসি করে কনফার্ম করি, তবে কোনো পেশেন্ট যদি অ্যাকুট প্রেজেন্টেশন থাকে সেক্ষেত্রে বায়োপসি করে আগে আমাদের ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। জায়ান্ট সেল আর্টারাইটিস আর পলিমায়ালজিয়া রিউমেটিকা দুইটা ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিই, তবে ডোজ ডিফারেন্স। জায়ান্ট সেল আর্টারাইটিস ক্ষেত্রে আমরা হাই ডোজ স্টেরয়েড দিব, আর পলিমায়ালজিয়া রিউমেটিকার ক্ষেত্রে লো ডোজ স্টেরয়েড দিব। তাহলে এটা একটু দেখে দেখেন। কোন পেশেন্টের যদি স্টেরয়েড দেওয়ার পরে বারবার রিল্যাপস হতে থাকে সেক্ষেত্রে আমরা ইন্টারলিউকিন 6 ইনহিবিটর টসিলিজুমাব ইউজ করতে পারি। এত দূরে অবশ্যই ইউজুয়ালি পরীক্ষা কোশ্চেন আসে না, শুধু হাই ডোজ স্টেরয়েড আমাদের ট্রিটমেন্ট অপশন, আর্জেন্ট স্টেরয়েড দেবো, এটুকু মনে রাখলে হবে। কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো পলিমায়ালজিয়া রিউমেটিকের মতো প্রেজেন্টেশনে আসতে পারে, এমসিকিউর জন্য আপনার একটু পড়ে রাখতে পারেন। এরপর আসি হেনস সনলেন পারপুরা। তাহলে এইচএসপি এটা হচ্ছে একটা স্মল ভেসেল ভাস্কুলাইটিস এবং এটা হচ্ছে ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড। তাহলে এইচএসপি হয় ইউজুয়ালি ইয়ং পেশেন্টের ক্ষেত্রে, এবং এতে একটা হচ্ছে ইনফেকশাস ট্রিগার হিস্ট্রি থাকে, মানে পেশেন্টের একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা জিআই ইনফেকশন, যেমন গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ডায়রিয়া হিস্ট্রি থাকতে পারে। তাহলে আমরা যখন গ্লোমেরুলার নেফ্রাইটিস পড়বো তখন দেখবো যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস, এটার ক্ষেত্রে আমরা জানি যে ইনফেকশন হিস্ট্রি থাকে, সোর থ্রোট থাকতে পারে, স্কিন ইনফেকশন বা স্ক্যাবিস হিস্ট্রি থাকতে পারে। তাহলে এইচএসপি এবং পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস দুইটা ক্ষেত্রে ইনফেকশন হিস্ট্রি থাকবে, ডিফারেন্স হচ্ছে ডুরেশনের ক্ষেত্রে। তাহলে এইচএসপির ক্ষেত্রে যে ইনফেকশন হিস্ট্রি থাকবে এটা ইউজুয়ালি 2 থেকে 3 দিনের হিস্ট্রি থাকে, লেস দেন 7 days। আর পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিসের ক্ষেত্রে যে ইনফেকশন থাকে এটা ইউজুয়ালি 1 সপ্তাহ বেশি হিস্ট্রি থাকে, মানে 2 থেকে 3 সপ্তাহ আগে হয়েছে অথবা 1 থেকে 2 সপ্তাহ আগে হয়েছে, এরকম থাকবে। তাহলে যদি একটা রেসপিরেটরি ইনফেকশন এটা যদি 1-2 সপ্তাহ আগে হয় এবং এরপর যদি আরপিজিএন বা গ্লোমেরুলার প্রেজেন্ট করে, তাহলে আমরা চিন্তা করি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলার নেফ্রাইটিস। আর যদি 2-3 দিন আগে একটা রেসপিরেটরি একটা ইনফেকশন বা নিউমোনিয়া বা গ্যাস্ট্রোএন্টারাইটিস থাকে, তাহলে আমি চিন্তা করবো এইচএসপি। এবং এইচএসপি এর ক্ষেত্রে ইউজুয়ালি এজটা থাকবে ইয়ং এজ। পেশেন্টের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে পেশেন্টের বাটক এবং লোয়ার লেগসে পালপুরা থাকে, ইউজুয়ালি ব্যাক সাইডে থাকে। তাহলে ইয়ং একটা পেশেন্ট যদি এ ধরনের পালপুরিক ট্যাক্স নিয়ে প্রেজেন্ট করে, সাথে যদি গ্লুমেরুলার নেফ্রাইটিস থাকে, তাহলে আমরা চিন্তা করব এইচএসপি বা হেনোসনের পালপুরা। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় আর্থালজিয়া, অ্যাবডোমিনাল পেইন বা জিআই ব্লিডিং থাকতে পারে, অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। তাহলে টিপিক্যাল হিস্ট্রি হচ্ছে ইয়ং পেশেন্ট থাকবে, একটা হিস্ট্রি অফ রেসপিরেটরি ইনফেকশন বা গ্যাস্ট্রোএন্টারাইটিস থাকতে পারে, ক্যারেক্টারিস্টিক র্যাশ থাকবে, মানে পালপুরা থাকবে অন বাটক অ্যান্ড লোয়ার লেগ, আর সাথে গ্লুমেরুলার নেফ্রাইটিস মানে হেমাচুরিয়া, প্রোটিনিয়া থাকতে পারে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে বায়োপসি করলে আমরা কি পাবো? আইজি রিপোজিশন পাবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আইজি নেফ্রোপ্যাথির একটা পার্ট হচ্ছে এইচএসপি। এটা প্রগনোসিস কেমন অনেক সময় পরীক্ষা আসে, এটা হচ্ছে সেলফ লিমিটিং এবং বেশিরভাগ ক্ষেত্রে স্পন্টানিয়াসলি রিকভারি করে উইদাউট ট্রিটমেন্ট। এইচএসপি এর ক্ষেত্রে বেশিরভাগ সময় ইউজুয়ালি ট্রিটমেন্ট লাগে না। তবে কোনো পেশেন্টের যদি সিভিয়ার প্রেজেন্টেশন থাকে এবং স্পন্টানিয়াস রিকভারি না হয়, সেক্ষেত্রে আমরা অন্যান্য ভাস্কুলারিটিসের মধ্যে স্টেরয়েড এবং ইমিউনোসাপ্রেসিভ থেরাপি ইউজ করবো। এরপর আসি ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস। তাহলে ক্রায়োগ্লোবুলিন হচ্ছে এক ধরনের অ্যাবনর্মাল অ্যান্টিবডি, যেটা ইউজুয়ালি কোল্ড এক্সপোজারের ক্ষেত্রে এটা হচ্ছে জেল লাইক স্ট্রাকচার ফর্মেশন করে। তাহলে কোল্ড এক্সপোজারটা এখানে ইম্পর্টেন্ট। এই পেশেন্টগুলো অন্যান্য ভাস্কুলাইটিসের মতো এদের ক্ষেত্রেও ভাস্কুলারিক র্যাশ থাকবে, জয়েন্ট পেন, ফিভার এগুলো থাকতে পারে, তারপর হচ্ছে ওয়েট লস থাকতে পারে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেনল্ডস ফেনোমেনন। তাহলে রিউমাটোলজি আমরা এর আগে পড়ার সময় রেনল্ডস ফেনোমেনন পড়ছিলাম, সিস্টেমিক স্ক্লেরোসিস কমন প্রেজেন্টেশন, এছাড়া শোকজেন সিনড্রোম, এসিএল এগুলোর ক্ষেত্রেও অনেক সময় রেনল্ডস প্রেজেন্টেশন থাকতে পারে। তবে কোনো পেশেন্ট যদি ভাস্কুলাইটিস প্রেজেন্টেশন থাকে, ভাস্কুলারিটিক র্যাশ থাকে, জয়েন্ট পেন এগুলো থাকে, এর সাথে রেনল্ডস থাকে, সেক্ষেত্রে আমরা ক্রায়োগুলোনিক ভাস্কুলাইটিসটা চিন্তা করবো। এটা খুব সম্ভবত এফসিপিএস রিসেন্টলি কোশ্চেন আসছে। আর একটা ইম্পর্টেন্ট ক্লু যেটা থাকে পরীক্ষায় সেটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ। তাহলে কোনো পেশেন্টের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ এর সাথে যদি ভাস্কুলারিটিস থাকে, তাহলে আমরা চিন্তা করি পলিআর্টারাইটিস নোডোসা। আর যদি হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ থাকে, এর সাথে ভাস্কুলারিটিস থাকে, তাহলে আমরা চিন্তা করবো ক্রায়োগ্লোবুলিন ভাস্কুলাইটিস। তাহলে বি ভাইরাস এবং সি ভাইরাস এই দুটা
এই দুইটা ভাস্কুলারিটিস ক্ষেত্রে ইম্পর্টেন্ট। অনেক সময় কোশ্চেন আসে বি ভাইরাসের এক্সট্রা হেপাটিক বা এক্সট্রা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন কি। হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসে। তাহলে বি ভাইরাসের সাথে অ্যাসিড ভাস্কুলারিটিস হচ্ছে পলিআর্টেরাইটিস নোডোসা, আর হেপাটাইটিস সি ভাইরাসের সাথে অ্যাসিড হচ্ছে ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস। তাহলে টিপিক্যাল সিনারিও কি থাকবে? পালপেবল পালপুলাম লোয়ারলি মানে ভাস্কুলাইটিস যে র্যাশ এটা থাকবে, সাথে রেনল্ডস থাকতে পারে, থাকবে না রেনল্ডস থাকবে, আর হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ এটা অনেক মেনশন করা থাকবে কোশ্চেনে। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট একই, স্টেরয়েড এবং ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। তবে যদি সিভিয়ার প্রেজেন্টেশন হয় সেই ক্ষেত্রে আমরা প্লাজমোফেরেসিস করবো। তাহলে যেগুলো ইমিউনোগ্লোবুলিন মেডিয়েটেড যে ডিজিজ গুলা, যেমন এর আগে আমরা পড়ছি ওয়ার্ডেনস্ট্রমস ম্যাক্রোগ্লোবুলিনেমিয়া, তারপরে টিটিপি, ক্রায়োগ্লোবুলিনিক ভাস্কুলাইটিস, গুড পাস্টো সিনড্রোম। তাহলে এই ধরনের ডিজিজগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি আমরা প্লাজমোফেরেসিস করি। তাহলে প্লাজমোফেরেসিস বা প্লাজমা এক্সচেঞ্জ এর ইন্ডিকেশন অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে সিঙ্গেল বেস হিসেবে আসতে পারে, অনেক সময় এমসিকিউ হিসেবে আসতে পারে। তাহলে কোন কোন ডিজিজ আমরা প্লাজমা এক্সচেঞ্জ করি বা প্লাজমোফেরেসিস করি এটা আলাদা একটা নোট করে পড়ে নিব। এটা হচ্ছে বেসেলস ডিজিজ, এটাও এক ধরনের ভাস্কুলাইটিস। এখানে স্মল আর্টারি এবং ভেনিউল এগুলো বেশি ইনভলভমেন্ট হয়। এই সেলের স্টুডেন্ট থাকে B51। আর এই সেল আমরা আরেকটা পাইলাম। বেসেলস এর ক্লাসিক্যাল ফিচার হচ্ছে আলসারেশন। ইউজুয়ালি রিকারেন্ট ওরাল আলসার থাকে, রিকারেন্ট জেনিটাল আলসার থাকে। ওরাল আলসার গুলো ইউজুয়ালি ডিপ এবং মাল্টিপল থাকে, যেটা দেখে আমরা অ্যাক্টসের সাথে ডিফারেন্সিয়েশন করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ক্লু থাকে পরীক্ষার জন্য, ইরাইথিমা নোডোসাম। তাহলে পেইনফুল রেডিশ লেশন থাকতে পারে, ইউজুয়ালি হয় কোথায়, শিন বা লোয়ার লেগে আর কি। তাহলে কোনো পেশেন্ট রিকারেন্ট ওরাল আলসারেশন থাকে, রিকারেন্ট জেনিটাল আলসারেশন থাকে, এর সাথে যদি ইরাইথিমা নোডোসাম থাকে, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে বেসেলস ডিজিজ। এছাড়া কি থাকতে পারে, আই এক্সামিনেশন করলে আমরা ইউভাইটিস পাইতে পারি। পেশেন্ট অনেক সময় নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকতে পারে। আর একটা ইম্পর্টেন্ট ইনভলভমেন্ট হচ্ছে পেশেন্টের থ্রোম্বোটিক ম্যানিফেস্টেশন থাকতে পারে। তাহলে পেশেন্টের ডিভিটি অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকতে পারে। তাহলে এক্ষেত্রে ক্লাসিক্যাল ফিচার কি থাকবে, রিকারেন্ট ওরাল এন্ড জেনিটাল আলসারেশন, ইউভাইটিস বা পেইনফুল রেড আই, ইরাইথিমা নোডোসামের লেশন এক্সপ্লেনেশন দিতে পারে, ডিসক্রিপশন দিতে পারে, পেইনফুল রেডিশ লেশন অন শিন অর লোয়ার লেগ। আর এর সাথে থাকতে পারে হচ্ছে আর একটা ডিভিটির হিস্ট্রি থাকতে পারে। তাহলে এই ধরনের যদি আমরা রিকারেন্ট আলসারেশন পাই, ইউভাইটিস পাই, ইরাইথিমা নোডোসাম পাই, ডায়াগনোস হবে বেসেলস ডিজিজ। এক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে প্যাথোলজি টেস্ট করি। প্যাথোলজি টেস্ট কিভাবে করে লেখা আছে একটু পড়ে নিও। ম্যানেজমেন্ট ইউজুয়ালি পরীক্ষায় আসে না, কেউ চাইলে পড়ে রাখতে পারে। এবার ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ বেসেলস ডিজিজ। তাহলে এখানে দেওয়া আছে কি কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। পেশেন্টের মাস্ট হচ্ছে রিকারেন্ট ওরাল আলসারেশন থাকতে হবে অ্যাটলিস্ট 3 টাইমস ইন 12 মান্থ। এর সাথে নিচে যে কোনো দুইটা ফিচার থাকতে হবে, রিকারেন্ট জেনিটাল আলসারেশন আছে, আই লেশন, স্কিন লেশন এন্ড পজিটিভ প্যাথোলজি টেস্ট। তাহলে আই আমরা কি কি পাবো, স্কিনে কি কি পাবো, এটা অনেক সময় পরীক্ষা এমসিকিউ আসে। তাহলে আই আমরা হচ্ছে এন্ট্রাল পোস্ট ইউভাইটিস পাইতে পারি, সেলস ইন ভিট্রিয়াস অন স্লিট ল্যাম্প এক্সামিনেশন, অ্যাক্সেস রেটিনাল ভাস্কুলারিটিস পাইতে পারি। আর স্কিনে কি কি পাবো, ইরাইথিমা নোডোসাম সব থেকে ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে একনিপাল নোডুলস পাইতে পারি, সিউডোফলিকুলারিটিস এন্ড প্যাপুলোপাস্কুলার লেশন পাইতে পারি। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইরাইথিমা নোডোসাম আর এন্টেরিয়র পোস্টেরিয়র ইউভাইটিস। এরপর রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস। তাহলে এটা হচ্ছে এমআরসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এগুলো পেশেন্টের টিপিক্যাল হিস্ট্রি থাকছে রিকারেন্ট পেইন এন্ড সোয়েলিং অফ ইয়ার এন্ড নেজাল ডিফর্মিটি। প্রেজেন্টেশন acute pain and swelling of one or both ear pinna sparing lower non-cartilaginous part। তাহলে এটা যেহেতু পলিকন্ড্রাইটিস মানে ইউজুয়ালি কার্টিলেজ ইনভলভমেন্ট করবে, তাহলে যেখানে যেখানে কার্টিলেজ আছে সেখানে ইনফ্লামেশন হবে। তাহলে ইয়ার, নোজ, থ্রোট সবগুলো ইনভলভমেন্ট হবে। এরপর আমরা কি পাবো, হর্সনেস এন্ড কফ স্টার্টার এন্ড এক্সপিরেটরি হুইজ। তাহলে ট্র্যাকেতে যে কার্টিলেজ থাকে সেগুলো ইনভলভমেন্ট হলে আমরা হর্সনেস পাবো, স্টার্টার পাইতে পারি। আর একটা পাইতে পারি কি, নেজাল কার্টিলেজ যদি ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে কোলাপস অফ ব্রিজ অফ নোজ বা নেজাল ডিফর্মিটি। তাহলে এমআরসিপি পরীক্ষাগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি এই কোশ্চেনগুলো বেশি আসে। যদি আমরা নেজাল ডিফর্মিটি পাই তাহলে পরীক্ষা আমাদের ইউজুয়াল সিনারিও থেকে তিনটা। একটা হচ্ছে একটু আগে আমরা ডিসকাস করলাম গ্রানুলোমাটাস পলিঅ্যানজাইটিস বা ওয়েজেনাস গ্লোমেরুলোসিস।
এই ক্ষেত্রে নেজাল ডিফর্মিটি সিনারি থাকতে পারে। আরেকটা হচ্ছে রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস। আরেকটা কোশ্চেন আছে সাইকিয়াট্রি থেকে, বডি ডিসমরফিক ডিসঅর্ডার। তাহলে এই ক্ষেত্রেও পেশেন্ট এসে কমপ্লেন করবে তার নেজাল ডিফর্মিটি আছে, দেখা যাচ্ছে কয়েকবার সার্জারি করছে, কিন্তু ইউজুয়ালি দেখা যায় পেশেন্ট অন্যান্য সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন আছে এবং তার সেই ধরনের কোনো ডিফর্মিটি নাই, পেশেন্ট নিজে মনে করছে ডিফর্মিটি। তাহলে এটা অনেক সময় সাইকিয়াট্রি সিনারি আসতে পারে। তাহলে যখন এমআরসিবি কোশ্চেন সলভ করবেন, নেজাল ডিফর্মিটি পাইলে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গ্রানুলোমাটাস উইথ গ্রানুলোসিস উইথ পলেনজাইটিস, রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস, আর একটা হচ্ছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। তাহলে এই তিনটা দিয়ে ইউজুয়ালি নেজাল ডিফর্মিটি সিনারি আসে পরীক্ষায়। এর পাশে অস্টিওপোরোসিস। তাহলে বর্নি যে ডিসগুলো আছে এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অস্টিওপোরোসিস। ইউজুয়ালি কোথায় কোথায় হয়? ফোরালমে, স্পাইনে, এন্ড হিউমেরাস এন্ড হিপে। অস্টিওপোরোসিস ডিফাইনিং ফিচার হচ্ছে এখানে বনির ডেনসিটিটা কমে যাবে, ডিক্রিজড বনি ডেনসিটি। অস্টিওপোরোসিসে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, যেগুলো মার্ক করা আছে এগুলো পরীক্ষায় বেশি আসে, বাকি সবগুলাই পড়া লাগবে। তাহলে আমরা যদি একটা দেখি ড্রাগস এর মধ্যে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেরয়েড। তাহলে কোনো পেশেন্ট যদি লং টাইম স্টেরয়েড খায় তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। স্টেরয়েড যদি বেশি হয় তাহলে আমরা যে ডিজিজ হয় সেটা হচ্ছে কুশিং সিনড্রোম। তাহলে এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে কুশিং সিনড্রোম, ড্রাগস এর মধ্যে স্টেরয়েড। আবার যদি খেয়াল করেন ড্রাগস এর মধ্যে লেভোথাইরক্সিন ওভার রিপ্লেসমেন্ট করলেও অস্টিওপোরোসিস হতে পারে। থাইরক্সিন বেশি রিলিজ হলে সেটাকে আমরা কি বলি? হাইপারথাইরয়েডিজম। তারপর গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বা অ্যারোমেটাজ ইনহিবিটর, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট, মানে যেগুলো ইসের সাথে রিলেটেড, গোনাডোট্রপিন হরমোনের সাথে রিলেটেড, সেগুলোর ক্ষেত্রে অস্টিওপোরোসিস হতে পারে। হাইপোগোনাডিজম হলে অস্টিওপোরোসিস হতে পারে, মানে ড্রাগস গুলো এবং এন্ডোক্রাইন কজগুলো অলমোস্ট রিলেটেড আর কি। এছাড়া হাইপারপ্যারাথাইরয়েডিজম আছে। ইনফ্লামেটরি ডিজিজের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, রিউমাটয়েড আর্থ্রাইটিস আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। তাহলে অটোইমিউনোকার্ডিওলিটিক ডিজিজ বা ইনফ্লামেটরি জয়েন্ট ডিজিজ অনেকগুলো আছে, এর মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আর হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এই দুইটাতে অস্টিওপোরোসিস হতে পারে, অন্যগুলোতে ইউজুয়ালি আমরা অস্টিওপোরোসিস পাই না। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগস এর মধ্যে একটা আছে হেপারিন ইম্পর্টেন্ট। তাহলে হেপারিন আমরা বেশ একটা সাইড ইফেক্ট পড়ছিলাম, এর মধ্যে থ্রোম্বোসাইটোপিনিয়া, অস্টিওপোরোসিস এগুলো পরীক্ষায় বেশি আসে। লো বডি মাস ইন্ডেক্স, অ্যানোরেক্সিয়া নার্ভোসা এন্ড হাইলি ট্রেন্ড অ্যাথলেটস। তাহলে এই তিনটা তো পরীক্ষার সিনারিও আসে। এর মধ্যে লো বডি মাস ইন্ডেক্সটা ইউজুয়ালি আমাদের ভুল হয়। তাহলে হাই বডি মাস ইন্ডেক্স যাদের হাই বিএমআই তাদের ক্ষেত্রে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের রিস্ক থাকে বেশি। বিএমআই বেশি হলে অস্টিও আর্থ্রাইটিস বেশি হয়। বিএমআই যদি কম থাকে, লো বিএমআই, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হওয়ার রিস্কটা বেশি থাকে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা আমরা সাইকিয়াট্রিতে গেলে পড়বো, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ইউজুয়ালি ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়, এদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হওয়ার রিস্ক থাকে। হাইলি ট্রেন্ড অ্যাথলেট যারা খুব সিরিয়াসলি ডায়েট মেনটেন করে, খুব সিরিয়াসলি অ্যাথলেটিক্সের ট্রেনিং গুলো করে, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস রিস্ক থাকতে পারে। অন্যান্য যে কজগুলো আছে এগুলো এমসিকিউ এর জন্য পড়বেন। এর পাশে স্টেরয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস। তাহলে স্টেরয়েডে কি কি কারণে অস্টিওপোরোসিস হয় এটা এমসিকিউ আসতে পারে মেকানিজম। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্টেরয়েড বোন ফর্মেশন ইনহিবিট করে, আর একটা হচ্ছে অস্টিওব্লাস্ট এন্ড অস্টিওসাইটের অ্যাপোপ্টোসিস করে। তাহলে বোন ফর্মেশন হয় মেইনলি আমরা ফার্স্টে ডিসকাস করছিলাম যে অস্টিওব্লাস্টের কাজ হচ্ছে বোন ফর্মেশন করা। তাহলে অস্টিওব্লাস্ট গুলো যদি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে বোন ফর্মেশনটা হবে না, অস্টিওপোরোসিস ডেভেলপ করবে। আর কিছু মেকানিজম আছে এগুলো একটু দেখে নিন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট, স্টেরয়েড ইনহিবিটস ইন্টেস্টিনাল ক্যালসিয়াম অ্যাবজর্পশন। এই কারণে স্টেরয়েড যেগুলো এই স্টেরয়েড এক্সেস থাকে সেগুলো পেশেন্ট গুলো হচ্ছে হাইপোক্যালসিমিয়া থাকতে পারে। তাহলে হাইপোক্যালসিমিয়া একটা কজের মধ্যে আমরা পরে পড়বো যে হচ্ছে স্টেরয়েড আছে। আর কোনো পেশেন্ট যদি স্টেরয়েড ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে? ক্যালসিয়াম অ্যাবজর্পশন যে ইনহিবিট করে এটা করতে পারবে না। তাহলে স্টেরয়েড যদি ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে কি পাবো? ক্যালসিয়াম বেশি পাবো, মানে হাইপার ক্যালসিয়াম পাবো। তাহলে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি বা অ্যাডিসন ডিজিজ, যেগুলোর ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে একটা ফাইন্ডিংস হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। তাহলে আমরা এরপরে যখন এন্ডোক্রাইনোলজি ডিসকাস করবো তখন দেখবো যে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সির ভিতরে একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, হাইপার ক্যালসিমিয়া। কেন হয়? এই কারণেই, কারণ স্টেরয়েড ডেফিসিয়েন্সি থাকে,
ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইনহিবিট হইতে পারে না, বেশি বেশি ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে, হাইপার ক্যালসিয়াম ডেভেলপ করবে। তাহলে হাইপার ক্যালসিয়ামের একটা কজ হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বা গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি, আর হাইপোক্যালসিয়ামের একটা কজ হচ্ছে এক্সেস স্টেরয়েড। এবার আসি ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে অস্টিওপোরোসিস গুলো ইউজুয়ালি কোনো সিমটমস করে না, পেশেন্ট গুলো অ্যাসিম্পটোমেটিক থাকে, ইউজুয়ালি প্রেজেন্ট করে ফ্রেজাইল ফ্র্যাকচার নিয়ে। ফ্রেজাইল ফ্র্যাকচার কখন বলবো? যখন কোনো পেশেন্ট স্ট্যান্ডিং হাইট মানে দাঁড়ানো অবস্থায় বা এর থেকে কম হাইট থেকে পড়ে যাবে, গিয়ে ফ্র্যাকচার হবে। এটা হচ্ছে টিপিক্যাল ফিচার্স অফ অস্টিওপোরোসিস। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকবে, অনেক সময় এই যে ফ্রেজাইল ফ্র্যাকচার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট গুলা। প্রেজেন্টেশন হবে ফ্র্যাকচার কোথায় আছে এটার উপর ডিপেন্ড করে। যদি হিপ ফ্র্যাকচার হয় তাহলে হিপে পেইন থাকবে, তারপরে হচ্ছে শর্টেন অ্যান্ড এক্সট্রিমলি রোটেটেড লিম অনেক সাইডে থাকতে পারে, ওয়েট বেরিং করলে পেইন বেশি ফিল করবে। যদি ভার্টিক্যাল ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আমরা ভার্টিক্যাল কম্প্রেশনের ফিচার পাইতে পারি, ব্যাক পেইন পাইতে পারি, যেখানে ফ্র্যাকচার আছে সেটার প্রেজেন্টেশন হবে। আমরা ইনভেস্টিগেশন করবো কি ডুয়েল এক্স-রে অ্যাবজর্পশন বা ডেক্সা যেটাকে বলে, মানে সেটা ডিএক্সও বলা হয় শর্ট ফর্মে। তাহলে অস্টিওপোরোসিস ক্ষেত্রে ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে ডিএক্সরে বা ডুয়েল এক্স-রে অ্যাবজর্পশন। এখানে আমরা টি স্কোর দেখি, টি স্কোর কত আছে এটা মুখস্থ করতে হবে। তাহলে -1 থেকে -2.5, -2.5 এর কম হলে সেটা আমরা অস্টিওপোরোসিস বলি, -1 থেকে -2.5 বলে আমরা অস্টিওপেনিয়া, আর -1 থেকে +2.5 বলে সেটা হচ্ছে আমরা নর্মাল। -1 অথবা -1.5 যে কোনো একটা ছিল মনে হয়, একটু দেখে নিন ভ্যালুগুলা। টি স্কোর তো পরীক্ষা দিয়ে দেয় অনেক সময়। অস্টিওপোরোসিস ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে বিসফসফোনেট। মানে পরীক্ষার জন্য এটুকু জানলে হবে। বাকি যে কথাগুলো আছে কন্ট্রাডিক্ট কোথায়, ইসোফেজিয়াল স্ট্রিকচার এন্ড অ্যাক্লেশিয়া, এই দুটো কন্ডিশন আমরা বিসফসফোনেট দিই না, এই দুটো ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড, কারণ বিসফসফোনেট এই কন্ডিশনগুলোতে আলসারেশন এবং পালসেশন করতে পারে। বাকি যে কথাগুলো আছে এগুলো আমাদের ইসের জন্য ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা অত বেশি আসে না। তাহলে কোনো পেশেন্টকে আমরা যদি ওরাল বিসফসফোনেট প্রেসক্রাইব করি তাহলে তাদেরকে বলতে হবে এটা খালি পেটে খাইতে, and poorly absorbed from GIT should be taken on an empty stomach. No food should be eaten for 30 to 45 minutes after administration. তাহলে কোনো পেশেন্টকে আমরা যদি ওরাল বিসফসফেট প্রেসক্রাইব করি তাহলে তাদের ক্ষেত্রে এগুলো কাউন্সিলিং করতে হবে। ফার্স্ট হচ্ছে এই ওষুধটা পানিতে মিশাই খাইতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে এই ওষুধটা বসে খাইতে হবে, খালি পেটে খাইতে হবে, খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে হবে বা বসে বা দাঁড়িয়ে থাকতে হবে, খাওয়ার পর শোয়া যাবে না। আর এই ওষুধটা খাওয়ার 30 থেকে 45 মিনিটের মধ্যে অন্য কোনো খাবার বা অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না। তাহলে এই অ্যাডভাইস গুলো যদি ঠিক মতো না দিই তাহলে পেশেন্টের ওরাল বিসফসফোনেটের কারণে ইসোফেজাইটিস বা ইসোফেজিয়াল স্ট্রিকচার বা ইসোফেজিয়াল আলসারেশন হইতে পারে। দ্বিতীয় হচ্ছে ওষুধটার এফিকাসি কমে যাইতে পারে। তাহলে এই অ্যাডভাইস গুলো আমরা ওরাল বিসফসফোনেট প্রেসক্রাইব করলে পেশেন্টকে অ্যাডভাইস গুলো দিয়ে দেবো। এছাড়া আমরা যেটা ইউজ করতে পারি ডেনোসুমাব ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি যেটা বোন রিজার্পশন ইনহিবিট করে। এই অ্যান্টিবডিটা ফর্মেশন হয় র্যাঙ্কেল রিসেপ্টর এগেনস্টে, RANKL। তাহলে ডেনোসুমাবের মেকানিজম অফ অ্যাকশন এসে পরীক্ষায় আসে। ওয়ান পটেনশিয়াল অ্যাডভার্স ইফেক্ট ইজ হাইপোক্যালসেমিয়া। তাহলে ডেনোসব কি করে? ক্যালসিয়াম কমায়। এই কারণে আমরা হাইপার ক্যালসিয়ামিয়া যখন ইমার্জেন্সি প্রেজেন্ট করে সেক্ষেত্রে আমরা ডেনোসমাব ইউজ করতে পারি। আমরা অঙ্কোলজিতে পড়বো হাইপার ক্যালসিয়ামিয়া ম্যানেজমেন্ট। হাইপার ক্যালসিয়ামিয়া ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে আইভি ফ্লুইড বা রিহাইড্রেশন। সেকেন্ডে আমরা ইউজ করি বিসফসফেট, এরপর আমরা ডেনোসমাব ইউজ করতে পারি। তাহলে ডেনোসমাব ক্যালসিয়াম লেভেল কমায়, হাইপার ক্যালসিয়ামিয়া ট্রিটমেন্টটা আমরা ইউজ করতে পারি। রিয়ালোক্সিফেনের মেকানিজম অফ অ্যাকশন এখানে পরীক্ষা ইম্পর্টেন্ট না, যদি যারা ইমার্সিভ প্রিপারেশন তাদের জন্য ইম্পর্টেন্ট। রিয়ালোক্সিফেন হচ্ছে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। তাহলে এটা কোন জায়গায় ইস্ট্রোজেন অ্যাগনিস্ট হিসেবে কাজ করে, কোন জায়গায় ইস্ট্রোজেন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। তাহলে এটা মেকানিজম অফ অ্যাকশন এমএসবি জন্য ইম্পর্টেন্ট। এফসিবিএস এর জন্য আমাদের একটু জানলে হবে যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে বিসফসফোনেট কন্ট্রাইন্ডিকেটেড ইন ইসোফেজিয়াল স্টিস এন্ড অ্যাক্লেশিয়া। এছাড়া আমরা ডেনোসমাব ইউজ করতে পারি যেটা কাজ করেছে র্যাঙ্কেল রিসেপ্টর অ্যান্টিবডি হিসেবে। আর বিসফসফোনেট মেইনলি হচ্ছে যে অস্টোক্লাস্টিক রিজর্পশনটা প্রিভেন্ট করে, এটা অনেক পরীক্ষা আসে। অ্যাডভার্স ইফেক্টস অফ বিসফসফোনেট, এটা পরীক্ষায় জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ হিসেবে আসতে পারে। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইসোফেজিয়াল আলসারেশন করতে পারে, অস্টিওনেক্রোসিস করতে পারে, একটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া করতে পারে, অ্যাটিপিক্যাল সাবট্রোকেন্টারিক ফ্র্যাকচার করতে পারে। সবগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এর পাশে অস্টোমেলেশিয়া, রিকেটস এন্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তাহলে সবগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক আছে ডিফেক্টিভ মিনারেলাইজেশন। আমরা মনে হয় ফার্স্ট ক্লাসে পড়ছিলাম
যেখানে বোনসের মধ্যে কোলাজেন থাকে টাইপ 1, আর একটা হচ্ছে মিনারেলস থাকে কিছু। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল ক্যালসিয়াম হাইড্রক্সি ফসফেট এরকম কিছু একটা, যেখানে ক্যালসিয়াম এবং ফসফেট থাকে মিনারেল হিসেবে। তাহলে এই দুটো বোনসের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম এবং ফসফেট, আর একটা হচ্ছে কোলাজেন, এই তিনটা সাবস্টেন্স। এর মধ্যে যদি মিনারেলগুলোর ডেফিসিয়েন্সি থাকে বা ডিফেক্টিভ মিনারেলেশন হয়, সেক্ষেত্রে পেশেন্ট অস্টিওম্যালাসিয়া বা রিকেটস ডেভেলপ করতে পারে। অ্যাডাল্ট পেশেন্টের জন্য আমরা বলি অস্টিওম্যালাসিয়া, আর বাচ্চাদের জন্য বলি রিকেটস। মোস্ট কমন হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এছাড়া কি হতে পারে, ভিটামিন ডি যে রিসেপ্টর গুলো আছে, রিসেপ্টর গুলোতে যদি কোনো মিউটেশন হয় বা ভিটামিন ডি রিসেপ্টর যে সিগন্যালিং পাথওয়ে আছে, পাথওয়েতে গুলো যদি সমস্যা হয়, সেক্ষেত্রে পেশেন্টের অস্টিওম্যালাসিয়া বা রিকেটস হতে পারে। আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তাহলে ভিটামিন ডি এর কমন সোর্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডায়েট থেকে আসতে পারে, একটা হচ্ছে স্কিন থেকে। মেইনলি আসে স্কিনের থেকে। স্কিনে কি থাকে, যে কোলেস্ট্রল থাকে, এখান থেকে 7 ডিহাইড্রোকোলেস্ট্রল এটা কনভার্ট হয় কোলেক্যালসিফেরল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ আল্ট্রাভায়োলেট লাইট। তাহলে কোনো পেশেন্টের যদি সানলাইট এক্সপোজার ডেফিসিয়েন্সি থাকে, মানে বাইরে কম যায়, তাহলে তাদের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার রিস্ক থাকে বেশি। আর একটা হচ্ছে যদি কারোর ডায়েটারি ডেফিসিয়েন্সি থাকে। এরপর আসে ভিটামিন ডি অ্যাক্টিভেট হয় দুইটা জায়গায়, একটা হচ্ছে লিভারে আর একটা হচ্ছে কিডনিতে। তাহলে ভিটামিন ডি লিভারে অ্যাক্টিভেট হয়ে ফর্মেশন হয় হাইড্রক্সি কোলেক্যালসিফেরল, আর একটা কিডনি থেকে অ্যাক্টিভেট হয়ে ফর্মেশন হবে 125 ডাইডক্সি কোলেক্যালসিফেরল। তাহলে কোনো পেশেন্ট যদি সিএলডি থাকে, তাহলে সে ভিটামিন ডি অ্যাক্টিভেট করতে পারবে না। কোনো পেশেন্ট যদি সিকেডি থাকে বা রিনাল ফেলিয়ার থাকে, তাহলে সে পেশেন্টগুলো হয়তো ভিটামিন ডি অ্যাক্টিভ হইতে পারবে না। এই কারণে সিএলডি এবং সিকেডি দুইটা পেশেন্টের ক্ষেত্রে আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাইতে পারি। এবার সেই অ্যাক্টিভ ভিটামিন ডি 125 ডাইডক্সি কোলেক্যালসিফেরল, এটার মেইন কাজ হচ্ছে কি, গাট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা। তাহলে গাট থেকে এটা ফসফেট অ্যাবজর্পশন করে। তাহলে ভিটামিন ডি মেইনলি হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট লেভেল ব্লাডে বাড়ায়। এখন দেখি কোনো পেশেন্টের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তাহলে কি সমস্যা হতে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কেন হতে পারে, এখানে বলছে ডিউ টু লোয়ার সানলাইট এক্সপোজার অর ডায়েটারি ল্যাক। তাহলে কোনো পেশেন্ট যদি বাইরে কম যায়, ইউজুয়ালি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে এটা বেশি হয়, তাহলে সান এক্সপোজার কম থাকে, অথবা যদি ডায়েটারি ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে ভিটামিন ডি কমে যাবে। ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি হবে, ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা হবে না গাট থেকে। এর ফলে কি হবে, ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা কমে যাবে। আমরা এন্ডোক্রাইন পড়ার সময় দেখবো যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কিছু ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর থাকে, এরা ক্যালসিয়াম আয়নকে সেন্স করতে পারে যে ব্লাডে কতটুকু ক্যালসিয়াম আয়ন আছে। তাহলে ব্লাডে যদি ক্যালসিয়াম আয়নটা কমে যায়, তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ব্যালেন্স করার জন্য বেশি বেশি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন করে। এটাকে বলা হয় সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এখানে আসলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা নাই, বডিতে ক্যালসিয়াম কমে গেছে দেখে সে বেশি বেশি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন করতেছে। কোনো গ্ল্যান্ড যখন বডির কোনো একটা রেসপন্সে বেশি বেশি হরমোন সিক্রেট করবে, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যাকশন। তাহলে বডিতে ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যে এক্সেসিভ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন করছে, এটা হচ্ছে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এই প্যারাথাইরয়েড হরমোন তখন কি করে, আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে অস্টোব্লাস্ট এবং অস্টোক্লাস্ট দুইটাকে স্টিমুলেট করা। তাহলে এ কি করবে, অস্টোক্লাস্ট সেলগুলোকে স্টিমুলেট করে বোন রিজার্পশন করবে এবং বোন থেকে ক্যালসিয়াম ব্লাডে নিয়ে এসে ব্যালেন্স করার চেষ্টা করবে। তাহলে কি হবে, বোনস গুলা উইক হয়ে যাবে, যেহেতু সেখানে ক্যালসিয়াম গুলো কমে যাইতেছে। আরেকটা সমস্যা কি হবে, এই ক্যালসিয়াম যে নিয়ে আসতেছে বোন থেকে, এর সাথে ফসফেটটাকেও নিয়ে আসবে রিজার্পশন করার ফলে। এখন পেশেন্ট যদি কিডনি ফাংশন ভালো থাকে, তাহলে ফসফেট যে এক্সেসিভ ফসফেট, এটা কিডনি থেকে এক্সিশন হয়ে যাবে। তাহলে একদিকে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, একদিকে ফসফেট ডেফিসিয়েন্সি, অন্যদিকে বোন রিজার্পশন হচ্ছে। তাহলে আগে যে বোনস গুলো আছে সেগুলো তো উইক হয়ে যাইতেছে। অপরদিকে প্যারাথাইরয়েড হরমোন এই যে বোন রিজার্পশন করতেছে, এটা করতেছে কিভাবে, অস্টোক্লাস্টকে স্টিমুলেট করার মাধ্যমে। অস্টিওক্লাস্ট এটার মধ্যে বোন রিজার্পশন করতেছে, করে ক্যালসিয়ামটা ব্লাডে নিয়ে আসতেছে। প্যারাথাইরয়েড হরমোন অস্টোব্লাস্টকে স্টিমুলেট করে, দুইটাকে স্টিমুলেট করে। তাহলে অস্টোক্লাস্টের কাজ হচ্ছে বোন রিজার্পশন করা, আর অস্টোব্লাস্টের কাজ হচ্ছে বোন ফর্মেশন করা। তাহলে প্যারাথাইরয়েড হরমোন যখন অস্টোব্লাস্টকে স্টিমুলেট করে নতুন বোন ফর্মেশন করতে বলবে, এই বোন ফর্মেশনের জন্য আমাদের আবার ক্যালসিয়াম এবং ফসফেট মিনারেল দরকার হবে। এখন বডিতে তো ক্যালসিয়াম ফসফেট দুইটাই কমে গেছে, তাহলে নতুন যে বোনস গুলো ফর্মেশন হবে, এগুলাতে মিনারেলেশন ঠিক মতো হবে না, ডিফেক্টিভ মিনারেলেশন হবে। এটাকে বলা হইতেছে অস্টিওমেলাসিয়া। তাহলে এই প্যাথোজেনিসটা এখানে বলা হয়েছে। অস্টিওমেলাসিয়া কেন হইতেছে, অকার্স অ্যাজ দ্য রেজাল্ট অফ ক্রনিক সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম।
তাহলে এখানে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হইতেছে। এক্সেসিভ প্যারাথাইরয়েড হরমোন মেইনটেন্স নর্মাল লেভেলস অফ সেরাম ক্যালসিয়াম বাই বোন রিজার্পশন হুইচ eventually causes progressive demineralization of skeleton। মানে প্যারাথাইরয়েড হরমোনটা বোনস থেকে ক্যালসিয়াম গুলো বের করে নিয়ে আসে, ব্লাডে ক্যালসিয়ামটা মেনটেন করার চেষ্টা করে। এর ফলে কি হচ্ছে, বোনসের যে মিনারেল গুলো আছে সেগুলো লস হয়ে যাইতেছে। এরপরে যে ফসফেটটা জিনিস হচ্ছে, এটা রেনাল এক্সক্রিশনে যাচ্ছে, ফলে ব্লাডে ফসফেট লেভেলটা কমে যাচ্ছে। প্যারাথাইরয়েড হরমোন কি করবে পরে, অস্টিওক্লাস্টকে তো সে স্টিমুলেট করছে, এরপরে অস্টিওব্লাস্টকে স্টিমুলেট করবে, করে নিউ বোন ফর্মেশন করবে। কিন্তু নতুন যে বোনস গুলো ফর্মেশন হবে, এখানে ঠিক মতো মিনারেলেশন হবে না ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম এন্ড ফসফেট। তাহলে নতুন যে আন্ডার মিনারেলাইজড যে বনগুলো ফাংশন হলো, এই বনগুলোতে যেহেতু মিনারেল নাই, সো এই বনগুলো কি হবে, সফট হবে এবং উইক হবে এবং ইজিলি ফ্র্যাকচার হবে। এটাকে বলে স্ট্রেস ফ্র্যাকচার। তাহলে এই যে আন্ডার মিনারেলেশন যে হলো, এটাকে বলা হইতেছে অস্টিওমেলেশিয়া। তাহলে চিলড্রেনে যে হয় যেটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা রিকেটস, এগুলো পেশেন্ট প্রেজেন্ট করে ডিলেড ডেভেলপমেন্ট, মাসেল হাইপোটোনিয়া নিয়ে, ক্রেনেটোজ, তারপর হচ্ছে বসিং অফ ফ্রন্টাল এন্ড প্যারাটাল বোনস। আর কিছু আছে, এগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার আছে অ্যাডাল্টে কিভাবে প্রেজেন্টেশন করে। তাহলে অ্যাডাল্ট যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, অস্টিওমেলেশিয়া হয়, তাহলে সেগুলো পেশেন্ট প্রেজেন্ট করবে ফ্র্যাকচার এবং লো মিনারেল ডেনসিটি নিয়ে। বনি পেইন থাকতে পারে, প্রক্সিমাল মাসল উইকনেস থাকতে পারে। তাহলে প্রক্সিমাল মায়োপ্যাথির একটা কজ হচ্ছে অস্টিওমেলেশিয়া। ইনভেস্টিগেশন করলে কি পাবো, তাহলে এখানে মেইন প্রবলেম হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি কমে গেছিল, তাহলে ভিটামিন ডি লেভেল কম পাবো। ভিটামিন ডির কাজ হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশন করা, যেহেতু ভিটামিন ডি কমে গেছে তাহলে ক্যালসিয়াম কম পাবো, ফসফেট কম পাবো। তারপর বললাম হচ্ছে ক্যালসিয়াম আয়ন যদি ব্লাডে কমে যায়, তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, প্যারাথাইরয়েড হরমোন বেশি বেশি সিক্রেট করে, তাহলে পিটিএস বেশি পাবো। পিটিএস তারপর কি করবে, অস্টোক্লাস্ট অস্টোব্লাস্ট দুইটাকে স্টিমুলেট করবে। এর মধ্যে অস্টোব্লাস্টকে যদি স্টিমুলেট করে, অস্টোব্লাস্ট সেলের একটা কাজ হচ্ছে এএলপি প্রোডাকশন করা, আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছি। তাহলে অস্টোব্লাস্ট যখন বেশি বেশি অ্যাক্টিভেট হবে, এএলপি বেশি বেশি রিলিজ হবে, তাহলে ব্লাডে এএলপি বেশি পাবো। তাহলে এগুলো এখানে বলা আছে, ফসফেট কম থাকবে, ক্যালসিয়াম লো আর নর্মাল থাকবে। তাহলে ক্যালসিয়াম অনেক সময় নর্মাল পাইতে পারি, কারণ হচ্ছে যে এক্সেসিভ যে প্যারাথাইরয়েড হরমোনগুলো সিক্রেশন হয়, এরা বোনস থেকে বোন রিজার্পশন করার মাধ্যমে ক্যালসিয়াম লেভেলটা অনেক সময় মেনটেন করতে পারে। তবে অ্যাডভান্স স্টেজে ক্যালসিয়ামটা কম পাবো। তাহলে ফসফেট এবং ক্যালসিয়াম কম। এএলপি বেশি পাচ্ছি কেন, কারণ অস্টোব্লাস্ট অ্যাক্টিভিটি বেশি বেশি হইতেছে। পিটিএস বেশি পাবো সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের কারণে। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেহেতু আছে, সো আমরা ভিটামিন ডি লেভেল করলে সেটা লো পাবো বা আনডিটেক্টেবল পাবো। এক্সরে করলে আমরা অস্ট্রোপেনিয়া পাইতে পারি, ভার্টিব্রাল ফ্র্যাকচার পাইতে পারি। আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সিডো ফ্র্যাকচার বা লুজেনার জোন, লুজার জোনস। তাহলে এটা হচ্ছে অস্ট্রোমেলেশিয়া একটা ক্লাসিক্যাল ফাইন্ডিংস, সিডো ফ্র্যাকচার পাওয়া যেতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে থিকেনিং এন্ড ওয়াইডেনিং অফ এপিফাইসিয়াল প্লেট পাইতে পারি। তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা ইউজুয়ালি ব্লাড টেস্ট করে কনফার্ম করি। তবে যদি কোনো ডিলেমা থাকে, ডায়াগনোস্টিক ডিলেমা থাকে, সেক্ষেত্রে আমরা বোন বায়োপসি করে কনফার্মেটরি করতে পারি। তাহলে অস্ট্রোমেলাসের জন্য কনফার্মেটরি টেস্ট হচ্ছে বোন বায়োপসি। তাহলে এখানে কি পাবো, ইনক্রিজ থিকনেস এন্ড এক্সটেন্ট অফ অস্টিওয়েড স্টেম। তাহলে এগুলো খুব একটা পরীক্ষা আসে না, পরীক্ষার জন্য বায়োকেমিক্যাল যে মার্কার গুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় বায়োকেমিক্যাল মার্কার গুলো দিয়ে কোশ্চেন বেশি করে। স্পেশালি প্যাজেটস ডিজিজ অফ বোন। তাহলে প্যাজেটস ডিজিজে কি হয়, এখানেও অস্টোব্লাস্টিক এবং অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি হবে, কিন্তু অ্যাক্টিভিটি গুলো থাকবে, কোনো রেগুলেশন হয় না। তাহলে রিমোটোলজি যখন অ্যানাটমি ফিজিওলজি পড়বেন, ওখানে দেখবেন বোন রিমডেলিং বলে একটা কথা আছে। বোন রিমডেলিং এর মধ্যে ইম্পর্টেন্ট দুইটা সেল হচ্ছে অস্টোব্লাস্ট আর একটা হচ্ছে অস্টোক্লাস্ট। তাহলে অস্টোব্লাস্ট করে বোন ফর্মেশন, অস্টোক্লাস্ট করে বোন রিজার্পশন। এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকে, যেটার মধ্যে নর্মাল যে বনি হেলথ সেটা মেনটেন হয়। তাহলে প্যাজেট ডিজিজের ক্ষেত্রে দুইটা অ্যাক্টিভিটি বাড়বে, কিন্তু সেটা অ্যাবনর্মাল থাকবে এবং কোনো কোঅর্ডিনেশন থাকবে না। ফোকাল এরিয়াস অফ ইনক্রিজড এন্ড ডিসঅর্গানাইজড বোন রিমডেলিং। তাহলে বোন রিমডেলিংটা এখানে হবে, বেশি বেশি হবে, কিন্তু অর্গানাইজেশনটা ঠিক থাকবে না। এখানে প্রাইমারি অ্যাবনর্মালিটি কি থাকবে, ইনক্রিজড অস্টোক্লাস্টিক বোন রিজার্পশন। তাহলে অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেশি থাকবে, বোন ম্যারো ফাইব্রিস হইতে পারে, ভাস্কুলারিটি বাড়বে। এরপরে হচ্ছে বোন ফর্মেশনটাও বাড়বে এখানে, মানে অস্টোব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়বে, কিন্তু এটা থাকবে ডিসঅর্গানাইজড, যে কারণে প্রবলেমগুলো ডেভেলপ করবে। এরপরে আসে এখানে আরো কিছু কথা লেখা আছে, এগুলো পরীক্ষাতে আমাদের কয়েকটা দরকার নেই, পড়লে পড়তে পারে। প্যাজেট ডিজিজে মেইনলি ইনভলভমেন্ট হয় অ্যাক্সিয়াল স্কেলেটন গুলা।
যেমন পেলভিস, তারপর হচ্ছে স্পাইন, স্কাল, স্ক্যাপুলা। স্পাইনের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাম্বার স্পাইন, এছাড়া ফিমার এন্ড টিবিয়া ইনভলভমেন্ট হতে পারে। তাহলে পেশেন্টগুলো কমন পেইন থাকে বনি পেইন, যে এরিয়াটা এফেক্ট হচ্ছে সেখানে পেইন হবে। মোস্ট কমনলি লো ব্যাক পেইনটা বেশি থাকে। এখানে এজটা মনে হয় দেয় নাই। প্যারালাইসিসে ইউজুয়ালি হচ্ছে ওল্ড এজে বেশি হয়। তাহলে এদের ক্লাসিক্যাল আমাদের পরীক্ষার জন্য কি পাবো? ক্লাসিক্যাল যে সিনারিও, ওল্ড এজ একটা পেশেন্ট বনি পেইন নিয়ে প্রেজেন্ট করছে, ইউজুয়ালি লো ব্যাক পেইন থাকতে পারে, বা হচ্ছে হিপ পেইন থাকতে পারে, ফিমারের পেইন থাকতে পারে। এর সাথে এএলপি লেভেলটা অনেক বেশি পাবো। কেন বেশি পাবো? একই কথা, ওই যে অস্টোব্লাস্টিক অ্যাক্টিভিটি এখানে অনেক বেশি বেশি হইতেছে। আর অন্যান্য ডিজিজগুলোর সাথে বনি ডিজিজগুলোর সাথে পার্থক্য হচ্ছে এখানে ক্যালসিয়াম, ফসফেট, প্যারাথাইরয়েড সবগুলো নর্মাল থাকবে। তাহলে ওল্ড এজের একটা পেশেন্ট বনি পেইন সাথে আইসোলেটেড এএলপি বেশি, ডায়াগনোসিস হচ্ছে প্যাজেটস ডিজিজ। প্যাজেটস থেকে আরো কিছু জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল কি প্রবলেম থাকতে পারে। তাহলে প্যাজেটস ডিজিজ অনেক সময় পেশেন্টের ডিপনেস থাকতে পারে, নার্ভ পেইন থাকতে পারে, ক্রেনিয়াল নার্ভ ডিফেক্ট থাকতে পারে, স্পাইনাল কর্ড কন্ডিশন থাকতে পারে। আর কমপ্লিকেশনসের মধ্যে হাই আউটপুট কার্ডিয়াক ফেলার, অস্টিওসার্কোমা, ডিপনেস, এই তিনটা জিনিস জানা লাগবে। হাই আউটপুট কার্ডিয়াক ফেলারের কজগুলো অনেক সময় পরীক্ষা আসে। তাহলে একটা হচ্ছে থাইরোটক্সিকোসিস, এরপরে অ্যানিমিয়া, B1 ডেফিসিয়েন্সি, প্রেগনেন্সি, এগুলো তো অনেক সময় হাই আউটপুট কার্ডিয়াক ফেলার হইতে পারে। এর পাশে ইনভেস্টিগেশন আমরা অলরেডি বলছি যে এখানে আইসোলেটেড এলিভেশন অফ এএলপি থাকবে। আইসোলেটেড এলিভেশন বলতে বোঝানো হয়েছে অন্যান্য গুলো, যে বনি ডিজে অন্যান্য যে মার্কগুলো আমরা দেখি, ক্যালসিয়াম, ফসফেট, প্যারাথাইরয়েড হরমোন, এগুলো সব নর্মাল থাকবে, শুধু এএলপিটা বেশি থাকবে। এখানে কনফার্মেটরি টেক্সট হচ্ছে এক্স-রে। এক্স-রে গুলো আমরা কি পাবো? অল্টারনেটিং এরিয়াস অফ রেডিওলুসেন্সি অ্যান্ড অস্টিওস্ক্লেরোসিস। তাহলে অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটির জন্য আমরা রেডিওলুসেন্সি পাবো, অস্টোব্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি হওয়ার জন্য অস্টিওস্ক্লেরোসিস পাবো। তাহলে এটা হচ্ছে কনফার্মেটরি ফাইন্ডিংস। তাহলে কোন এরিয়াতে আমরা সমস্যা হচ্ছে, এটা মানে ফিমার, স্পাইন, এগুলো করতে বেশি সমস্যা আছে, এটা দেখার জন্য আমরা করতে পারি রেডিও নিউক্লিওটাইড বোন স্ক্যান। তাহলে এটা আমরা সাইট দেখার জন্য করি, কনফার্ম করার জন্য না। ঠিক আছে, এটা অনেক সময় কনফিউশন হতে পারে। প্যাথোলজিস কনফার্ম করবো এক্সরে দিয়ে, আর কোন বোন ইনভলভমেন্ট আছে সেটা দেখার জন্য আমরা করতে পারি রেডিও নিউক্লিয়ার বোন স্ক্যান। ট্রিটমেন্ট অফ চয়েস আছে বিসফসফোনেট, ইউজুয়ালি আমরা জোলিন্ড্রোনিক অ্যাসিডটা প্রিফার করি। তাহলে এর আগে আমরা পড়ছিলাম অস্টিওপোরোসিস, যেটাতে আমরা বিসফসফোনেট ইউজ করি। এখন পড়লাম প্যাজেট ডিজিজ, যেটাতে বিসফসফোনেট ইউজ করি। এছাড়া হাইপারক্যালসিমিয়া ট্রিটমেন্ট আমরা বিসফসফোনেট ইউজ করতে পারি। তাহলে এই ট্রিটমেন্ট গুলো করার পরে যদি পেশেন্টের ডিসফেজিয়া ডেভেলপ করে, অনেক সময় এই ধরনের সিনারিও দিয়ে দেয়, যে অস্টিওআর্থ্রাইটিস বা প্যাজেট ডিজিজ বা হাইপারক্যালসিমিয়া, এদের ট্রিটমেন্ট করা হয়েছে, ট্রিটমেন্ট করার পরে পেশেন্টের ডিসফেজিয়া ডেভেলপ করছে, হুইচ ড্রাগ ইজ রেসপন্সিবল। তাহলে ওরাল বিসফসফোনেট হচ্ছে ডিসফেজিয়া করতে পারে। যদি আমরা হাইপারক্যালসিয়াম ট্রিটমেন্ট ইউজুয়ালি আইভি ইউজ করি, তাহলে বিসফসফোনেট ডিসফেজিয়া করবে ওরাল বিসফসফোনেট ইউজ করলে। এই পাশে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। তাহলে আমরা ফিজিওলজি ডিসকাস করছিলাম, বোনের মধ্যে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট একটা হচ্ছে টাইপ 1 কোলাজেন। তাহলে অস্টিওজেনেসিস ইমপারফেক্টাতে কি হবে? এখানে COL1A1 এন্ড A2 জিনে মিউটেশন হয়, এবং এগুলা কি করে? টাইপ 1 কোলাজেনটা ঠিকমতো প্রডিউস করে না, করলেও অ্যাবনর্মাল কোলাজেন প্রডিউস করে। তাহলে বোনস একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে টাইপ 1 কোলাজেন। এটা ডিফেক্ট থাকার কারণে এই পেশেন্টগুলো সিভিয়ার অস্টিওপোরোসিস থাকে এবং মাল্টিপল ফ্র্যাকচার থাকে ইনফেন্টস এন্ড চাইল্ডহুডে। তাহলে কোনো বাচ্চা যদি রিকারেন্ট ফ্র্যাকচার প্রেজেন্ট করে, তখন আমাদের একটা ডিফারেন্সিয়াল থাকবে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। এখানে সমস্যা কি? টাইপ 1 কোলাজেনটা প্রোডাকশনের সমস্যা হইতেছে। এই পেশেন্টগুলো অনেক সময় ব্লু স্ক্লেরা থাকে। তাহলে এমআরসিপি তো অনেক সময় ফিগার দিয়ে দেয়, একটা ব্লু স্ক্লেরার ছবি দিয়ে দেবে পেশেন্টটা রিকারেন্ট ফ্র্যাকচার প্রেজেন্ট করছে, ডায়াগনোসিস কি। তাহলে এটা এফসিপিএস খুব একটা আশা দেখি নাই। তারপর পরে দেখেন টিপিক্যাল সিনারি হচ্ছে বাচ্চা পেশেন্ট হবে, রিকারেন্ট ফ্র্যাকচার থাকবে, আর হচ্ছে স্ক্লেরাটা ব্লু থাকবে। এর পাশে অস্টিওপেট্রোসিস। তাহলে এটা হচ্ছে অস্টিওপোরোসিস উল্টা বলা যায়। এখানে কি হবে? অস্টোক্লাস্টিক ফাংশনটা ঠিক মতো করবে না। তাহলে অস্টোক্লাস্টিক ফাংশন ঠিক মতো হতো, তাহলে বোন রিজার্পশনটা বেশি বেশি হতো, বোন ডেন্সিটি কমে যাইতো। আর এখানে যেহেতু অস্টোক্লাস্ট ঠিক মতো ফাংশন করতে পারতেছে না, সো এখানে বোন রিজার্পশনটা ঠিক মতো হবে না। তাহলে এখানে শুধু কাজ করবে হচ্ছে অস্টোব্লাস্ট সেল। অস্টোব্লাস্ট সেল একা একা কাজ করে, সে বেশি বেশি বোন ফাংশন করবে। তাহলে এখানেও বোন রিমডেলিংটা ঠিক মতো হবে না।
বোন রিমডেলিং এর জন্য অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্ট দুইটার মধ্যে ব্যালেন্স থাকা লাগবে। তাহলে এখানে যদি বেশি বেশি বোন ফর্মেশন হচ্ছে, অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেশি বেশি হইতেছে, এদের ক্ষেত্রে ফ্র্যাকচার রিস্কটা বেশি থাকবে। এবং এক্সরে করলে আমরা বোন ডেন্সিটিটা বেশি পাবো, মানে অস্টিও স্ক্লেরোটিক চেঞ্জ পাবো বেশি এখানে। এটার এক্সরে হচ্ছে পরীক্ষা আসে, এমআরসি পার্ট 2 তে পরীক্ষা আসে। এর পাশে অস্টিওনেক্রোসিস আমরা পড়ছি, এভাসকুলার নেক্রোসিস হিপ জয়েন্ট খুব কমনলি আমরা পড়ে থাকি, ওয়ার্ড টওয়ার্ড গুলোতে দেখি। তাহলে এটা স্যার নতুন নিউ টার্ম হচ্ছে অস্টিওনেক্রোসিস। কেন হয়? ডিউ টু ইম্পেয়ারমেন্ট অফ ব্লাড সাপ্লাই। কোনো বোনসে যদি ব্লাড সাপ্লাই গুলো হ্যাম্পার হয় বা ব্লাড সাপ্লাই কমে যায়, সেক্ষেত্রে এখানে বোন নেক্রোসিস হবে, এটাকে বলা হচ্ছে অস্টিওনেক্রোসিস। কমনলি কোথায় কোথায় হয়? ফিমোরাল হেড, নেভিকুলার বোন এন্ড স্কাফয়েড বোন। এগুলো কিছু কজ আছে, একটা ডিরেক্ট ট্রমার কারণে হইতে পারে, থ্রোম্বোএম্বোলিক যে ডিজঅর্ডারগুলো আছে সেগুলোর কারণে হইতে পারে, সিকল সেল ডিজিজও হইতে পারে। তাহলে কজগুলো পড়বেন, এমসিকিউর জন্য লাগবে। আমরা ওয়ার্ডে যেগুলো বেশি পাই সবচেয়ে, সেটা হচ্ছে স্টেরয়েড ট্রিটমেন্ট। তাহলে কোনো পেশেন্ট যদি হাই ডোজ স্টেরয়েড কন্টিনিউসলি নিতে থাকে, তাহলে এই পেশেন্টগুলো অ্যাভাসকুলার নেক্রোসিস বা অস্টিওনেক্রোসিস হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে রিস্ক ফ্যাক্টরগুলো পরীক্ষা এমসিকিউ লাগবে। প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্টের লোকালাইজড বনি পেইন থাকবে, এক্সাজারবেটেড বাই ওয়েট বেয়ারিং। তাহলে পরীক্ষায় সিনারিও যেগুলো দেওয়া থাকে, যে কোনো একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে স্টেরয়েড খাইতেছে, এই পেশেন্ট এখন প্রেজেন্ট করছে বনি পেইন নিয়ে, এবং হাঁটাচলা করতে গেলে বা দাঁড়াইলে তার পেইনটা বেশি হয়। ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস অ্যাভাসকুলার নেক্রোসিস, যে জায়গায় পেন সেটা ইউজুয়ালি অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট থাকে, এই হিপ বোন, অথবা হচ্ছে অস্টিওনেক্রোসিস অফ হিপ বোন। আর কনফার্ম করবো কিভাবে? এমআরআই দিয়ে। তাহলে ইনভেস্টিগেশন, কনফার্মেটরি ইনভেস্টিগেশন অফ অস্টিওনেক্রোসিস বা অ্যাভাসকুলার নেক্রোসিস, এটা পরীক্ষায় আসে। এক্সরে করলে ইউজুয়ালি ইনিশিয়াল স্টেজ নরমাল থাকে, বাট লেটার স্টেজে আমরা হচ্ছে অস্টিওস্ক্লেরোসিস বা ডিফর্মিটি পাইতে পারি। এরপর মেটাস্টেটিক বোন ডিজিজ, কোন কোন টিউমার নরমালি বোনে মেটাস্টেসিস করে, এটা একটু পড়ে নেবেন, এটা মুখস্থ করছেন, এমসিকিউ হিসেবে আসতে পারে। রিউমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ ম্যালিগনেন্সি, এটাও মুখস্থ করে নেবেন কি কি আসে। এর মধ্যে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস এন্ড পলিমায়োসাইটিস, আর একটা হচ্ছে হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি। তাহলে এই তিনটা কন্ডিশন ইউজুয়াল থাকে লাং ক্যান্সার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, লাং ক্যান্সার প্যারানোপ্লাস্টিক ফিসার। তাহলে অন্যান্যগুলো এমসিকিউর জন্য পড়বেন, আর এই তিনটা পড়বেন মেইনলি হচ্ছে সিঙ্গেল বেস্টের জন্য, ডার্মাটোমায়োসাইটিস এন্ড পলিমায়োসাইটিস, হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি। এরপর চারকোট আর্থ্রোপ্যাথি, ইউজুয়ালি পাই আমরা যে সব ডিজিজগুলোতে নিউরোপ্যাথি সেগুলোতে বেশি কমন। সবথেকে কমন প্রেজেন্টেশন আছে, কমন কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিক নিউরোপ্যাথি। এছাড়া সিঙ্গোমাইলিয়াতে পাওয়া যায়, এর আগে পাওয়া যেত লেপ্রোসি এবং সিফিলিস বা টেবিস ড্রসেলিসে, এখন যেহেতু এগুলো একটু রেয়ার, পরীক্ষায় সিনেরিও দিলে ইউজুয়ালি ডায়াবেটিস বা সিঙ্গোমাইলিয়া সিনেরিও দিবে। প্রেজেন্টেশন কেমন হতে পারে? ইউজুয়ালি সাব অ্যাকিউট অর ক্রনিক মোনোআর্থ্রাইটিস, তবে এগুলোর ক্ষেত্রে ইনিশিয়ালি পেইন থাকলেও লেটেস্ট স্টেজে ইউজুয়ালি পেইন থাকে না, থাকলেও খুবই মিনিমাম। সাইন্স বিকাম ডিসপ্রপোর্শনেটলি গ্রেটার দ্যান সিমটমস, মানে পেশেন্টগুলো আপনি যদি এক্সামিনেশন করেন তাহলে দেখবেন যে গ্রসলি ডিফর্ম বোন বা জয়েন্ট ডিসফিগার হয়ে গেছে, জয়েন্ট বা বোনগুলো ডিস্ট্রাকশন হয়ে গেছে। এক্সরে করে দেখবেন যে জয়েন্টের আর্কিটেকচার একদমই নাই, কিন্তু পেশেন্টের কমপ্লেন থাকবে খুবই মিনিমাল, মানে পেশেন্ট খুবই মিনিমাল পেইনে কমপ্লেন করে, অনেক সময় কমপ্লেন নাও করতে পারে। কারণ আপনি ফিজিক্যাল সাইন বা ইনভেস্টিগেশন ফাইন্ডিংস অনেক বেশি পাবেন, আর পেশেন্টের কমপ্লেনটা থাকবে কম। এক্সামিনেশন করলে পেশেন্টের জয়েন্ট সোলেন ইফিউশন পাইতে পারেন, ক্রিপিটাস পাইতে পারেন, ডিফর্মিটি পাইতে পারেন, কিন্তু ইউজুয়ালি টেম্পারেচারটা নরমাল থাকে। তাহলে কোনো একটা ডায়াবেটিক পেশেন্ট যদি এরকম প্রেজেন্ট করে, জয়েন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করছে, পেইন তেমন একটা নাই, আপনি এক্সামিনেশন করে দেখছেন জয়েন্টটা খুবই গ্রসলি ডিফর্মড হয়ে গেছে, এক্সরে করে দেখছেন জয়েন্ট এবং বোনগুলো ডিস্ট্রাকশন হয়ে গেছে, ডায়াগনোস হবে চারকোটস আর্থ্রোপ্যাথি। এখানে হচ্ছে মোস্ট কমন সাইড দেখেন লেখা আছে ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে হাইন্ড ফুট, মানে ইউজুয়ালি অ্যাঙ্কেল রিজিয়নটা এই জায়গাটাতে বেশি হয়। তাহলে এফসিপিএস বা এমআরসি পার্ট 1 এ সিনারিও দিতে পারে ডায়াবেটিস পেশেন্ট সাথে অ্যাঙ্কেল জয়েন্ট পেইন, পেইনটা খুবই মিনিমাল কিন্তু জয়েন্টটা ডিফর্মড হয়ে গেছে, এক্সরে করে দেখছেন জয়েন্ট এবং বোনগুলো ডিস্ট্রাকশন হয়ে গেছে। আর এমআরসি পার্ট 2 ক্ষেত্রে ডিরেক্ট এক্সরে দিয়ে দিবে, দিয়ে ডায়াগনোসিস জানতে চাইতে পারে। আর সিঙ্গোমাইলার ক্ষেত্রে ইউজুয়ালি আপার লিম্বটা বেশি ইম্পর্টেন্ট হবে, শোল্ডার, এলবো এন্ড রিস্ট, এটা একটু খেয়াল দেখেন। ডায়াবেটিস ক্ষেত্রে লোয়ার লিম্ব, আর সিঙ্গোমাইলার ক্ষেত্রে আপার লিম্ব।
আর সিফিলিস আর লেপ্রোসি ইউজুয়ালি এখন খুব একটা দেয় না, যেহেতু ডিজিজগুলো খুব একটা কমন না এখন। এরপর আচ্ছা, এটা ট্রিটমেন্ট এখানে লেখা নেই। ট্রিটমেন্ট ইউজুয়ালি ইমোবিলাইজেশন করে রাখা হয়। ডায়াবেটিস মেলাইটাসের চ্যাপ্টারের লাস্টের ট্রিটমেন্ট একটা ডিটেলস আছে, ওখানে আমরা ট্রিটমেন্ট ডিসকাস করবো ইনশাল্লাহ। কার্পেট হ্যান্ড সিনড্রোম হয় হচ্ছে ডিউ টু কম্প্রেশন অফ মিডিয়ান নার্ভ। পেশেন্টগুলো প্রেজেন্ট করে নামনেস, টিংলিং অ্যান্ড পেইন ইন মিডিয়ান নার্ভ ডিস্ট্রিবিউশন। এই পেশেন্টগুলো অনেক সময় স্লিপিং ডিস্টারবেন্স নিয়েও প্রেজেন্ট করতে পারে। কমন কজ কি কি আছে, এটা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, একটু দেখে নিন। হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওবেসিটি অ্যান্ড প্রেগন্যান্সি, স্পেশালি ইন থার্ড ট্রাইমেস্টার। ডুপেট্রিন্স কন্ট্যাক্ট 4, তাহলে এটাতে মেইনলি ইনভলভমেন্ট হচ্ছে রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার, মানে 4 নম্বর এবং 5 নম্বর ফিঙ্গার, যেটা আর কি সবচেয়ে ছোট দুইটা, সবচেয়ে ছোট না, 4 আর 5 নম্বর ফিঙ্গার বেশি ইনভলভমেন্ট হয়। অ্যাসিড কন্ডিশন কি কি একটু দেখে নিন, পরীক্ষা খুব বেশি আসে না। আচ্ছা, ইনক্লুশন বডি মায়োসাইটিস, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এফসিপিএস এ এখনো পর্যন্ত আটটা দেখে নেয়, তবে এমআরসিপি তে খুব বেশি আসে। দিস ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট প্রাইমারি মায়োপ্যাথি ইন মিডল এজ অ্যান্ড আফটার। এখানে কি থাকে, টিপিক্যালি প্রেজেন্টস উইথ ডিস্টাল মাসল উইকনেস। ইনভেস্টন করলে দেখবেন স্লাইটলি এলিভেটেড ক্রিয়েটেড কাইনেজ আছে, মায়োপ্যাথিক চেঞ্জ আছে ইএমজি তে। মাসল বায়োপসি করলে আমরা পাবো ভ্যাকিউলস অ্যান্ড ফ্লামেন্টাস ইনক্লুশনস। থেরাপিউটিক রেসপন্স টু গ্লুকোকর্টিকয়েডস অ্যান্ড ইমিউনোসাপ্রেশনস আর পোর। তাহলে ইনক্লুশন বডি মায়োসাইটিস সাথে আরেকটা দুইটা কন্ডিশন যেটা আসবে, পলিমায়োসাইটিস এন্ড ডার্মাটোমায়োসাইটিস। তাহলে এই তিনটা হচ্ছে এমএসপির জন্য খুবই হট টপিকস। পলিমায়োসাইটিস এবং ডার্মাটোমায়োসাইটিস এর পেশেন্টগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করে প্রক্সিমাল মাসল উইকনেস নিয়ে। ইনক্লুশন বডি মায়োসাইটিস এ প্রেজেন্ট করছে ডিস্টাল মাসল উইকনেস নিয়ে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস ইউজুয়ালি প্রেজেন্ট করে সিমেট্রিক্যাল উইকনেস নিয়ে। ইনক্লুশন বডি মায়োসাইটিস থাকে অ্যাসিমেট্রিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, আমি একটু লিখি, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। পলিমায়োসাইটিস এন্ড ডার্মাটোমায়োসাইটিস, এই দুটা ক্ষেত্রে ফিচার সেম। ইনক্লুশন বডি মায়োসাইটিস, তাহলে এটাতে হবে হচ্ছে প্রক্সিমাল মাসেল। ইনক্লুশন বডি মায়োসাইটিস হবে ডিস্টাল মাসেল গ্রুপগুলা। টিএমডিএম এ হবে হচ্ছে সিমেট্রিক্যাল, এটাতে হবে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস হবে লোয়ার লিম্বটা বেশি ইনভলভমেন্ট হবে, লোয়ার লিম্বটা আপার লিম্বের থেকে বেশি ইনভলভমেন্ট। আর ইনক্লুশন বডি মায়োসাইটিসে আপার লিম্বটা লোয়ার লিম্ব থেকে বেশি ইনভলভমেন্ট হবে। ক্রিয়েটিন কাইনেস করলে পলিমায়োসাইটিস এবং ডার্মাটোমায়োসাইটিসে ভেরি হাই রাইজ হবে ক্রিয়েটিন কাইনেস। ইনক্লুশন বডি মায়োসাইটিসে নরমালও থাকতে পারে, বাড়লে খুবই মিনিমাল রাইজ হবে। ট্রিটমেন্ট রেসপন্স, স্টেরয়েড দিলে পলিমায়োসাইটিস এবং ডার্মাটোমায়োসাইটিসে ভেরি গুড রেসপন্স থাকবে। আর ইনক্লুশন বডি মায়োসাইটিস ক্ষেত্রে পোর রেসপন্স থাকবে। পোর রেসপন্স। তাহলে এইগুলো দিয়ে আমরা হচ্ছে যে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস এন্ড ইনক্লুশন বডি মায়োসাইটিস আলাদা করতে পারি। আর ইনক্লুশন বডি মায়োসাইটিসে বায়োপসি করলে কয়েকটা ফিচার পাওয়া যাবে, ভ্যাকুলস পাওয়া যাবে আর হচ্ছে ইনক্লুশনস পাওয়া যাবে। এই দুটো জিনিস পলিমায়োসাইটিস বা ডার্মাটোমায়োসাইটিসে পাওয়া যায় না। তাহলে এইগুলো দিয়ে আমরা হচ্ছে তিনটা মায়োসাইটিস আলাদা করতে পারি। তাহলে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিকস। এরপর সেই স্কোলিওসিস। স্কোলিওসিসের ক্ষেত্রে আমাদের খুব একটা পরীক্ষা ইম্পর্টেন্ট না, কজগুলো একটু দেখে দেখেন। মার্ফান সিন্ড্রোমের প্রেজেন্টেশন হিসেবে অনেক সময় স্কোলিওসিস সিনোড দিতে দেওয়া থাকতে পারে। স্পন্ডিলোলাইসিস আমাদের তো খুব একটা দরকার নেই। ট্রিগার ফিঙ্গার, ট্রিগার ফিঙ্গার কি হয়, এখানে ইউজুয়ালি ফ্লেকশন ডিফর্মিটি থাকে, ইন্টারমিটেন্ট লকিং অফ ফিঙ্গার ইন ফ্লেকশন পজিশন। কজ হচ্ছে একটা স্পন্ডিলোলাইসিস হতে পারে, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। এটাও পরীক্ষার জন্য খুব একটা দরকার নেই। তাহলে আমাদের জন্য পরীক্ষার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভাস্কুলাইটিস, যেগুলো আছে সবগুলো ভাস্কুলাইটিস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অস্টিওপোরোসিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্যাজেট ডিজিজ, অস্টিওম্যালেশিয়া, রিকেটস ইম্পর্টেন্ট। আর হচ্ছে ইনক্লুশন বডি মায়োসাইটিস ইম্পর্টেন্ট। ইনক্লুশন বডি মায়োসাইটিসটা আসলে পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস সাথে দিলে ভালো ছিল, কিন্তু এটা এখানে আলাদা করে লাস্টের দিকে দেওয়া হয়েছে। তাহলে এগুলো হচ্ছে আজকে আমাদের টপিক ছিল। এই সবগুলো টপিকসে মানে পরীক্ষায় সিঙ্গেল বেস্ট আসার মতো, এমআরসিবি তো আসার মতো। তাহলে আজকে একটু ভালো করে পড়ে নিয়েন, আর একবার দেখলে আশা করা যায় ইজিলি হবে। আচ্ছা, আমার কলমে চার্জ শেষ হয়ে গেছে, স্যার কিছু লিখতে পারতেছি না।
কাল কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, না হলে আমরা সেশন এখানে শেষ করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।